আকাশ, তাকিয়ে দেখো আমার দিকে। এই চোখ দুটো আমি কিনে নিয়েছি, এই শরীর, এই নিঃশ্বাস সব এখন আমার রেজিস্ট্রি করা। কেন তুমি চুপ করে আছো? কথা বলো। আমার একটা গালি দাও, তাও আমি তোমার ঠোঁট থেকে শুনতে চাই। তোর দিকে তাকালে আমার বমি আসে নদী। একটা পশুর চেয়েও অধম তুই। তোর এই সাজগোজ, এই ঘর, সব কিছু থেকে লাশের গন্ধ আসছে। লাশের গন্ধ? ওটা লাশের গন্ধ নয় আকাশ, ওটা আমার 1 বছরের জমানো তৃষ্ণার ঘ্রাণ। তুমি জানো না, প্রতিদিন অফিসে যখন তুমি ফাইল নিয়ে আমার সামনে দাঁড়াতে, আমার ইচ্ছে হতো তোমার ওই কলমটা কেড়ে নিয়ে তোমার বুকে আমার নাম লিখে দেই। আমি তোমায় ভালোবাসি আকাশ, উন্মাদের মতো ভালোবাসি। ভালোবাসা নয়, এটা তোর অসুখ। তুই একটা অসুস্থ বিকৃত মস্তিষ্কের নারী। জোর করে শরীর পাওয়া যায় নদী, কিন্তু মানুষের ঘৃণা মোছা যায় না। আজীবন তুই আমার চোখে শুধু ঘৃণা আর তুচ্ছতাই দেখে যাবি। ঘৃণা? চলুক না ঘৃণা। ঘৃণা তো এক ধরনের তীব্র অনুভূতি। আমি চাই তুমি আমাকে নিয়ে তীব্র কিছু অনুভব করো, হোক সেটা ঘৃণা। তুমি যখন আমাকে ঘৃণা ভরে স্পর্শ করবে, আমার মনে হবে আমি স্বর্গে আছি। দেখো আকাশ, আমি নিজের হাত কেটে তোমার নাম লিখেছি রক্ত দিয়ে। দেখো, রক্ত এখনো শুকোয়নি। নিজের রক্তে নিজের নাম লেখ বা বিষ খেয়ে মর, আমার তাতে কিছু যায় আসে না। তোর এই রক্তমাখা হাত যখন আমাকে ছয়, আমার মনে হয় কোনো বিষাক্ত সাপ আমার শরীর বেয়ে উঠছে। ঘৃণাও তোর জন্য অনেক দামি শব্দ নদী। তোর জন্য শুধু করুণা হয়। করুণা? আমায় করুণা করো না আকাশ। আমি তোমায় বন্দি করেছি। তোমার পরিবার, তোমার ক্যারিয়ার, সব এখন আমার হাতের মুঠোয়। আমি চাইলে এক্ষুনি তোমাকে ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমি তা করব না। আমি তোমাকে তিলে তিলে ভোগ করব। প্রতিদিন রাতে আমি তোমার পাশে শোবো, আর তুমি মরা মানুষের মতো পড়ে থাকবে। এটাই তো আমার জিত। জিত তোর কোনোদিন হবে না। তুই শুধু একটা খাঁচা পেয়েছিস, পাখিটা মরে গেছে। তুই এই নিথর শরীরটাকে নিয়ে যা খুশি কর, কিন্তু মনে রাখিস তোর প্রতিটি স্পর্শ আমাকে তোর প্রতি আরও বেশি ভীত শ্রদ্ধ করে তুলছে। তুই যত কাছে আসবি আমি তত দূরে সরে যাব। দূরে যাবে? কোথায় যাবে? এই হোটেলের দেওয়ালগুলো আমার কান হয়ে দাঁড়িয়ে আছে, বাইরের গার্ডরা আমার হুকুমের গোলাম। তুমি নড়াচড়া করলেই আমি তোমার চামড়ায় আঁচড় কাটবো। এই দেখো ব্লেড, আমি চাই আমাদের বাসর রাতে তোমার শরীরে আমার দেওয়া ক্ষত থাকুক। রক্ত ঝরুক আকাশ, সেই রক্ত আমি আমার কপালে সিঁদুর হিসেবে পরব। তুই সত্যিই পাগল। তোর এই প্রলাপ শুনতে শুনতে আমার কান পচে যাচ্ছে। শেষ করে দে যা করবি, তারপর আমাকে মেরে ফেল। কারণ বেঁচে থাকলে আমি তোকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিব যে তুই কতটা নিচু। মরতে দেব না তোমায়। মরলে তো তুমি মুক্তি পেয়ে যাবে। আমি তোমাকে মুক্তি দেব না। আমি তোমাকে এই কামনার আগুনে আজীবন পুড়িয়ে মারবো আকাশ। ওই আকাশ, তোমার ওই ঘাম, এই রাগ আমাকে নেশা ধরিয়ে দিচ্ছে। আজ শুধু কেউ আমাদের মাঝখানে নেই, শুধু আমি আর আমার বন্দি দেবতা। নদী উন্মাদের মতো হাসতে হাসতে আকাশের শেরওয়ানির ওপর নিজের মুখ ঘষতে লাগলো। ঢাকার সেই অন্ধকার হোটেলের কামরায় নিস্তব্ধতা যেন পাথরের মতো চেপে বসেছে। বাইরে বৃষ্টির শব্দ ছাপিয়ে ঘরের ভেতরে অনুরণিত হচ্ছে নদীর উন্মত্ত নিঃশ্বাস আর আকাশের পাথর শীতল কণ্ঠস্বর। আকাশ বিছানায় হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে, তার চোখ জোড়া অবজ্ঞায় কুচকানো। নদী তার রক্তবর্ণ বেনারসি সামলে আকাশের মুখের উপর ঝুঁকে পড়ে, তার পাগল করা প্রেম নিবেদন করছে। তার দু চোখ দিয়ে জল পড়ছে, অথচ ঠোঁটে এক পৈশাচিক হাসি। সে আকাশের হাত পা বাঁধা থাকার সুযোগ নিয়ে তার উপর জবরদস্তি শুরু করলো। আকাশের শরীর পাথরের মতো শক্ত হয়ে আছে। সে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, শুধু তার চোখ দিয়ে টপ টপ করে ঘৃণা ঝরে পড়ছে। নদী তার নখ দিয়ে আকাশের বুকে আঁচড় কাটতে কাটতে শার্টের কাপড় ছিঁড়ে ফেললো। নদী আকাশের কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো কিভাবে সে আকাশের অতীত মুছে দিয়েছে, কিভাবে সে আকাশের মা বাবাকে এই বিয়েতে রাজি করিয়েছে। তার প্রতিটি কথাই ফুটে উঠছিল এক ভয়ঙ্কর অধিকার বোধ। চুপ করে থেকো না, আর্তনাদ করো, আমাকে বাধা দাও। এই নিস্তব্ধতা আমি সইতে পারছি না আকাশ। আমি তোমাকে ভেঙে চুরমার করে দেব, তারপর সেই টুকরোগুলো দিয়ে নিজেকে সাজাবো। তুমি আমার, তুমি শুধুই আমার। আকাশের নিঃশ্বাস ভারী হয়ে এলো, কিন্তু সে তার ঠোঁট কামড়ে ধরে রাখলো।
সে নদীকে একটি শব্দও উপহার দিতে চায় না। নদী তখন উন্মাদের মতো আকাশের শরীরের প্রতিটি কোণ দখল করতে চাইছে, তার বেনারসির আঁচল মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, আর সে তার লালসা আর আধিপত্যের চূড়ান্ত নেশায় মত্ত। হোটেলের সেই বন্ধ ঘরে রোম্যান্স নয়, বরং একটি সাইকো নারীর একতরফা চেয়ে তার উন্মাদনা রাজত্ব করছিল, যা আকাশকে ক্রমশ এক অন্ধকার অতল গহ্বরের দিকে ঠেলে দিচ্ছিল। সারা রাত ধরে নদী আকাশের উপর তার মালিকানা জাহির করলো। সে কখনো হাসলো, কখনো কাঁদলো, কখনো আবার ব্লেড দিয়ে আকাশের ত্বকে নিজের নামের আদ্য অক্ষর আঁকিবুকি কাটলো। আকাশের নিথর দেহের উপর নদীর এই একতরফা প্রলাপ আর জবরদস্তি চলল ভোর হওয়া পর্যন্ত। আকাশ শুধু মনে মনে নিজেকে প্রস্তুত করছিল এক দীর্ঘ পরাধীনতার জন্য, যেখানে ভালোবাসার বদলে শুধু ঘৃণা আর লালসারই দহন থাকবে। কিছুক্ষণ আগের কথা, শহরের সব থেকে দামি কনভেনশন সেন্টারে যখন বিয়ের সানাই বাজছিল, তখন আকাশের মনে হচ্ছিল ওটা সানাই নয়, বরং তার শেষ যাত্রার করুণ সুর। বিয়ের আসর থেকে সরাসরি বাড়িতে না গিয়ে নদী আকাশকে নিয়ে এসেছে শহরের প্রান্তে অবস্থিত নির্জন এক 5 তারা হোটেলে। নদীর বাবা প্রভাবশালী ব্যবসায়ী মিস্টার হায়দার সাহেবের কানে তখনও পৌঁছয়নি যে তার মেয়ে এক উন্মাদনায় মেতে আজ আকাশের গলায় জোর করে মালা পরিয়েছে। আকাশের এই পরাধীনতার পেছনে ছিল এক ভয়ঙ্কর মুহূর্ত। বিয়ের কয়েক ঘন্টা আগে নদী নিজের গলায় ধারালো কাজ ধরে আকাশকে ভিডিও কল করেছিল। এর আগে কিডন্যাপও করেছিল। সে বলেছিল, আকাশ, কাজী আমার সামনে বসে আছে। তুমি যদি 1 ঘন্টার মধ্যে এই বিয়ের কাগজে সই না করো, তবে তোমার সামনেই আমার গলা কাটা পড়বে, আর আমি মরে যাওয়ার আগে এক গাদা চিরকুট লিখে যাব যে তোমার মা আর বোন আমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। তোমার অসুস্থ বাবাকে কি তখন পুলিশ সামলাবে? আচ্ছা, একটু খুলে বলি। বিয়ের আগে আকাশকে যখন কিডন্যাপ করে হোটেলের করিডোর দিয়ে যখন আকাশকে নিয়ে যাওয়া হচ্ছিল, তার দুই পাশে ছিল নদীর বিশ্বস্ত 2জন দেহরক্ষী, রানা এবং শফিক, তাদের হাতে ভারী অস্ত্র লুকানো। হোটেলের রিসেপশনে দাঁড়িয়েছিল নদীর ব্যক্তিগত সহকারী মিষ্টি। মিষ্টি ফোনে নিচু স্বর করে বলে, হ্যাঁ স্যার, ম্যাডাম ওকে নিয়ে চলে এসেছেন। হায়দার সাহেব এখনো জানেন না, উনি জানলে রক্তারক্তি হবে। আপনি জাস্ট ব্রেকআপ রেডি করুন। রানা আকাশের পিঠে বন্দুকের নল চেপে ধরে। চলুন জামাই সাহেব, বেশি তেরাবেকা করলে আপনার ছোট বোনটা স্কুল থেকে ফেরার রাস্তা কিন্তু বন্ধ হয়ে যাবে। রানা, তোমরা কি মানুষ না? একটা সাইকো মেয়ের হয়ে কাজ করছো। ও তো পাগল। তোমরাও কি পাগল হয়ে গেছো? পাগল কি জানি না স্যার, তবে ম্যাডাম টাকাটা ভালো দেন, আর টাকা থাকলে পাগলামিও ভালো মনে হয়। ভেতরে যান। রুমে ঢোকার আগে আকাশ একবার মোবাইলটা বের করার চেষ্টা করলো, কিন্তু রানা সেটা কেড়ে নিয়ে সজোরে আছাড় দিয়ে ভেঙে ফেললো। আকাশের শেষ ভরসাটুকুও নিভে গেল। হোটেলের সেই আলিশান রুমে আজ আর কোনো মায়া নেই। নদী বিছানায় লাল বেনারসি পরে বসে আছে, কিন্তু তার চোখে সেই চিরাচরিত স্থির দৃষ্টি, যা কোনো সুস্থ মানুষের হতে পারে না। আকাশ রুমে ঢোকার সাথে সাথে নদী ছুটে এসে দরজাটা ভেতর থেকে লক করে দিল। নদী পাগলের মতো হেসে আকাশকে জড়িয়ে ধরে। এলে আকাশ, দেখলে তো আমি বলেছিলাম না তুমি আমারই হবে। ওই দাড়িওয়ালা কাজী যখন আমাদের সই নিল, তখন আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর মালিক হয়ে গেছি। আকাশ ঘৃণা ভরে নদীকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, ছি নদী, তুই নিজেকে কত নিচে নামাবি? আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে? তুই কি জানিস আমার অসুস্থ বাবা যদি জানতে পারে আমি কার কবলে পড়েছি, তবে তার হার্ট অ্যাটাক হবে। হলে হবে। তোমার বাবা, তোমার মা, তোমার বোন, তাদের সবাই আমার কাছে দাবার গুটি। তুমি সেই করেছো বলেই তারা এখনো নিরাপদ। তুমি যদি আমাকে ভালোবাসতে রাজি না হও, তবে কাল সকালে তোমার বোনের কলেজে একটা প্যাকেট যাবে। জানো তাতে কি থাকবে? ড্রাগস। তখন দেখবো তোমার আদর্শ পরিবার কোথায় যায়। তুই কি মানুষ নাকি ডাইনি? কেন করছিস এসব? নদী আকাশের কলার ধরে নিচের দিকে টেনে এনে বলে, কারণ আমি তোমাকে ছাড়া অক্সিজেন পাই না। আকাশ, তুমি যখন আমার অফিসের কেবিনে প্রথম ঢুকেছিলে, তখনই আমি ঠিক করেছিলাম এই হিরোটা আমার ড্রয়িং রুমের শোপিস হবে। কেউ তোমাকে আমার কাছ থেকে কাটতে পারবে না। বাবা বাড়িতে থাকলে আজ ঝামেলা হতো, তাই এখানে এসেছি। এই রুমটা আজ আমাদের বাসর ঘর, আর তোমার এই ঘৃণা মাখানো নিঃশ্বাসগুলো আজ আমার পারফিউম।
এরপর তো জানেনি, নদী তাকে বেঁধে ফেলে লোক দিয়ে, আর সারা রাত তাকে জোর করে ধর্ষণ করে। ওদিকে হঠাৎ করে নদীর বাবার প্রধান নিরাপত্তা কর্মকর্তা মিস্টার আলম হোটেলের বাহিরে হাজির হলেন। হায়দার সাহেব কিছু একটা আঁচ করতে পেরে আলমকে পাঠিয়েছেন। আলম শফিককে কড়া গলায় বলে, শফিক ম্যাডাম কোথায়? হায়দার সাহেব খুব রেগে আছেন। উনি খবর পেয়েছেন আকাশ নামের সেই ছেলেটাকে ম্যাডাম তুলে নিয়ে এসেছেন। দরজা খোলো। আলম ভাই, আপনি জানেন ম্যাডাম কতটা জেদি। উনি আমাদের বলেছেন যে কেউ ঢুকলে উনি নিজেকে পুড়িয়ে দেবেন। আকাশ সাহেবও ভেতরে আছেন। পাগলামি একটা সীমা থাকে। ছেলেটা একটা ভদ্র পরিবারের। হায়দার সাহেব এটা কোনো দিন মানবে না। উনি এখনই আসছেন। ভেতর থেকে নদী আলমের গলা শুনতে পেল। সে দ্রুত ড্রেসিং টেবিল থেকে একটা লাইটার আর এক বোতল দামি অ্যালকোহল বের করে নিজের গায়ে আর বিছানায় ছিটিয়ে দিল। নদী দরজার ওপাশ থেকে চিৎকার করে, আলম ভাই, বাবাকে বলে দাও এক পাও যেন এগোতে না বলে। তোমরা যদি দরজা ভাঙো তবে এই রুমে এখন আগুন জ্বলবে। আমি আর আকাশ একসাথে ছাই হয়ে যাব। বাবা কি চায় তার একমাত্র মেয়ে কয়লা দেখতে? বাইরে আলম থমকে দাঁড়ালো। সে জানে নদী যা বলে তা করতে দ্বিধা করে না। বাইরে শোরগোল চললেও ভেতরে নদী এখন শান্ত, কিন্তু সেই শান্ত ভাবটা আরো ভয়ঙ্কর। সে আকাশের হাত পা বাঁধার জন্য দামি রেশমি ফিতা বের করলো। আকাশ, ওই আলম ভাইরা তোমাকে নিতে পারবে না। তারা জানে আমি কতটা ডেঞ্জারাস। এখন চুপচাপ বিছানায় শুয়ে পড়ো। দেখো আমি আজ কত সুন্দর করে সেজেছি। আজ থেকে তুমি শুধু আমার সেবা করবে। তুই আমাকে বেঁধে রাখ নদী, কিন্তু আমার মনটাকে কোনোদিন পাবি না। তুই আজ জয়ী হয়েছিস ভাবছিস, আসলে তুই হেরে গেছিস। একটা মৃত মানুষকে বিয়ে করে তুই কি সুখ পাবি? নদী আকাশের বুকের ওপর চড়ে বসে তার চিবুক কামড়ে ধরে। সুখ? আমি সুখ চাই না আকাশ। আমি শুধু তোমাকে চাই। মৃত হও বা জীবিত, তুমি আমার বিছানায় থাকবে, এটাই আমার তৃপ্তি। আমি জানি তুমি তোমার মা বোনকে ভালোবাসো। তাদের জীবনের বিনিময়ে আমি তোমার শরীরটাকে ভোগ করব। বলো বলো যে তুমি আমার দাস। আকাশের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে ভাবছিল তার ছোট বোনটার কথা, তার অসুস্থ বাবার কথা। নদী উন্মাদের মতো আকাশের শেরওয়ানির কাপড় ছিঁড়ে ফেলছে আর প্রলাপ বকছে। হোটেলের সেই বদ্ধ ঘরে বাইরের পৃথিবী স্তব্ধ হয়ে গেল। আকাশ শুধু অনুভব করছিল নদীর নখের আঁচড় আর তার তপ্ত নিঃশ্বাস। নদী আকাশের কানে ফিসফিস করে বলল, কাল আমরা সিঙ্গাপুর চলে যাব আকাশ। সেখানে কেউ তোমার পরিবারকে খুঁজে পাবে না। তুমি শুধু আমার খাঁচায় বন্দি থাকবে। আলম সাহেব বাধ্য হয়ে চলে গেল। এরপর সারা রাত ধরে নদীর সেই পৈশাচিক উন্মাদনা আর আকাশের নীরব চোখের জল এক হয়ে মিশে গেল। সকাল 10টা। হোটেলের লাক্সারি স্যুট থেকে আকাশকে এক প্রকার টেনে হিঁচড়ে নিচে নামিয়ে আনা হয়েছে। নদীর নির্দেশে বডিগার্ড রানা আর সফিক চারপাশ ঘিরে রেখেছে। ঠিক তখনই হোটেলের লবিতে প্রবেশ করলেন নদীর বাবা, প্রভাবশালী ব্যবসায়ী মিস্টার হায়দার, এবং তার সাথে একদল সশস্ত্র গার্ড। তার পাশে আছে আকাশের ছোট বোন বৃষ্টি এবং মা, যারা কান্নায় ভেঙে পড়ছেন। নদী, থাম তুই। এই ছেলেটাকে এভাবে তুলে এনেছিস কেন? সারা শহরে আমার ইজ্জত ধুলে মিশিয়ে দিচ্ছিস তুই। নদী বাবার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, বাবা, ইজ্জত তোমার দামি হতে পারে, কিন্তু আমার কাছে আকাশের চেয়ে দামি কিছু নেই। আমরা সিঙ্গাপুর যাচ্ছি, বাধা দেওয়ার চেষ্টা করো না। বৃষ্টি আকাশের দিকে দৌড়ে যেতে চাইলে সফিক বাধা দেয়। ভাইয়া, তুই কেন এদের সাথে যাচ্ছিস? বাবা হসপিটালে ছটফট করছে তোর জন্য। নদী আপু, আপনি আমার ভাইকে ছেড়ে দিন প্লিজ। আকাশ দাঁতে দাঁত চেপে নদীর দিকে তাকিয়ে বলে, দেখ নদী, তোর পাগলামির জন্য আমার পরিবার রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। তুই কি এখনো নিজেকে মানুষ দাবি করবি? তুই একটা পিশাচিনী। রানা আকাশের কানে ফিসফিস করে, স্যার শান্ত থাকুন মিস্টার হায়দার। রাগলে কিন্তু আপনার বাবার হাসপাতালের অক্সিজেন মাস্ক খুলে দিতেও দ্বিধা করবে না। ম্যাডামের কথা মেনে নিন। ছোট বোন, কাঁদিস না। সিঙ্গাপুর থেকে তোর জন্য দামি নেকলেস পাঠাবো। আর শফিক, বাবাকে চেকটা দিয়ে দাও। ওনার চিকিৎসার সব খরচ আজ থেকে আমার। আকাশের মা শুধু ফ্যাল করে তাকিয়ে রইলেন। নদী আজমল সাহেবের অসুস্থতাকে পুঁজি করে আকাশকে এক প্রকার
মৃত ঘোষণা করে এয়ারপোর্টের দিকে রওনা হলো। এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে এখন শুধু নদী, আকাশ এবং তাদের ছায়াসঙ্গী রানা ও মিষ্টি। আকাশ জানালার কাছের দিকে তাকিয়ে আছে, যেখানে রানওয়েতে প্লেনগুলো উড়ছে। তার ভেতরটা মরুভূমির মতো খা খা করছে। নদী একটা দামি ফারের জ্যাকেট আকাশকে পরাতে চাইছে। মিষ্টি ফাইল নিয়ে এগিয়ে এসে, ম্যাম, সিঙ্গাপুরের ভিলা রেডি। ডিনার কুইজে বুকিং কনফার্ম করা হয়েছে, কিন্তু আকাশ সাহেব তো কিছুই খাচ্ছেন না। খাবে খাবে, প্লেনে উঠলে আমার হাতে খাবে। আকাশ দেখো, এই ব্লু জ্যাকেটটা তোমাকে কেমন প্রিন্স বানিয়ে দিয়েছে। আমি কি তোমার সিন্ড্রেলা হতে পারি? নদী আকাশের গালে হাত বুলিয়ে দেয়। আকাশ নদীর হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলে, সিন্ডারেলা, তুই তো ডাইনি হওয়ারও অযোগ্য নদী। সিন্ডারেলা সুন্দর মনের ছিল, আর তোর মনটা নর্দমার ড্রেনের চেয়েও নোংরা। এই দামি জ্যাকেট দিয়ে তুই কি আমার ভেতরের ঘৃণা ঢাকতে পারবি? নর্দমা? হাহ, বাহ, নর্দমায় তো পদ্ম ফুলও ফোটে আকাশ। আমি না হয় তোমার সেই বিষাক্ত পদ্ম হলাম। পচাও আমায়, যত পারো পচাও। তোমার গালিতেও আমি মিউজিক খুঁজে পাই। তোর লজ্জা নেই নদী? তুই যে বয়সে বড়, তোর তো উচিত ছিল ব্যক্তিত্ব দেখানো, কিন্তু তুই তো একটা বড় লোকের বখাটে বাচ্চার মতো আচরণ করছিস। তোর টাকা থাকতে পারে, কিন্তু তোর আভিজাত্য 1 পয়সারও না। ম্যাডাম তো দেখি পাগল হয়ে গেছে, এত অপমানের পরেও হাসছে। বোর্ডিং এর ঘোষণা হলো। রানা আর শফিক পাসপোর্ট আর টিকিট হাতে আকাশকে ইশারা করলো। আকাশ আসন থেকে উঠল না। তার চোখে তখন এক আশ্চর্য নির্লিপ্ততা। সে ধীরস্থির ভাবে নদীর চোখের দিকে তাকালো। নদী, তুই আমাকে সিঙ্গাপুর নিয়ে যাবি, তারপর সেখানে আমাকে একটা দামি খাঁচায় রাখবি, কিন্তু মনে রাখিস যে শরীরটাকে তুই স্পর্শ করবি সেটা একটা মরা শরীর হবে। তুই কি প্রতিদিন রাতে একটা লাশের পাশে শুতে পারবি? তুই কি চাস আমি ওখানে গিয়ে আত্মহত্যা করি? তাহলে কিন্তু সারা জীবন খুনি হিসেবে নিজের মুখ আয়নায় দেখতে হবে। নদী থমকে গেল। আকাশের চোখের গভীর অন্ধকার তাকে প্রথমবারের মতো ভয় পাইয়ে দিল। সে আকাশকে জয় করতে চেয়েছে, তাকে মারতে চায়নি। শফিক, টিকিট দাও আমার হাতে, এক্ষুনি। শফিক টিকিট দিতেই নদী উন্মাদের মতো সেগুলো কুচি কুচি করে ছিঁড়ে ফেললো। এয়ারপোর্টের সিকিউরিটি গার্ডরা অবাক হয়ে তাকিয়ে রইল। চুপ কর কুত্তা। কেন মরার কথা বলছে ও? কেন বলছে ও লাশ হয়ে যাবে? আকাশ, তুমি মরবে না। আমি তোমাকে সিঙ্গাপুর নিব না, কিন্তু আমি তোমাকে ছাড়বও না। আমরা হোটেলেই থাকবো, আমরা এই দেশেই থাকবো, যেখানে আমার চোখের সামনে তুমি নিঃশ্বাস নিবে। নদী হুট করে আকাশের পায়ের উপর বসে পড়লো। সে পাগলের মতো কাঁদতে লাগলো আর আকাশের জুতোয় চুমু দিতে লাগলো। এয়ারপোর্টে উপস্থিত সবাই ছিছি করছে, কিন্তু নদীর কোনো ভ্রুক্ষেপ নেই। সে সম্পূর্ণভাবে মানসিক ভারসাম্য হারিয়ে আকাশের ওপর তার দাবি জানাচ্ছে। সিঙ্গাপুর যাত্রা বাতিল করে তারা আবার সেই বিলাসবহুল হোটেলেই ফিরে এলো। তবে এবার নদীর পাগলামি আরো বেড়েছে। রুমে ঢোকার সাথে সাথে সে রানা আর শফিককে বের করে দিয়ে দরজা লক করে দিল। আকাশ খাটের এক কোনায় বসে রইল। নদী আলমারি থেকে একটা রেশমি ফিতা বের করলো। নদী আকাশের সামনে নেচে নেচে বলে, সিঙ্গাপুর যাওয়া হলো না তো কি হয়েছে? আজ আমরা এই রুমেই সিঙ্গাপুর বানাবো। আকাশ, আমি আজ তোমার হাত দুটো এই ফিতা দিয়ে বাঁধবো। কেন জানো? যাতে তুমি নিজের ক্ষতি করতে না পারো। তোর এই আদিক্ষেতা বন্ধ কর নদী। তুই আমাকে সিঙ্গাপুর না নিয়ে গিয়ে ভাবছিস আমি বেঁচে গেলাম? তুই আসলে আমার খাঁচাটাকে আরো ছোট করে দিলি। তোর মতো সাইকো মেয়ের সাথে এক ঘরে থাকা মানে প্রতি মুহূর্তে মরে যাওয়া। নদী আকাশের কোলের ওপর চড়ে বসে আর চিবুক কামড়ে ধরে। আমি তো চাই তুমি আমার ভেতরেই মরে যাও। শোনো, তুমি যদি আজ আমার সাথে হাসি মুখে একটা ডান্স করো, তবে আমি তোমার ছোট বোন বৃষ্টিকে আজ আইফোন উপহার দেব। রাজি? থু। তোর আইফোন দিয়ে তুই নিজের মুখটা ঢেকে রাখ নদী। আমার বোন তোর ওই রক্তমাখা টাকা চায় না। তুই আমাকে যতবার প্রলোভন দেখাবি আমি ততবার তোর মুখে থুতু দেব। নদী খিলখিল করে হেসে আকাশের শার্টের বোতামগুলো দাঁত দিয়ে ছিঁড়তে ছিঁড়তে বলে, তু দেবে? দাও, ওটাও তো তোমার শরীরেরই অংশ। আকাশ, ও আকাশ, তুমি জানো না তোমাকে রাগাতে আমার কত ভালো লাগে। আজ সারা রাত আমি তোমাকে ব্লেড দিয়ে কাটবো না। আজ আমি তোমাকে চুমু দিয়ে পাগল করে দেব।
নদী উন্মাদের মতো আকাশের শরীরের উপর আধিপত্য বিস্তার করতে লাগলো। সে বারবার প্রলাপ বকছে, কখনো বলছে সে আকাশকে মেরে ফেলবে, কখনো বলছে সে আকাশের দাসী হয়ে থাকবে। আকাশের ঘৃণা ভরা চোখের সামনে নদীর এই সাইকো রোম্যান্সের এক বিভীষিকাময় রূপ নিল। হোটেলের সেই রুদ্ধ দ্বার কক্ষে নদীর অট্টহাসি আর আকাশের নীরব হাহাকার মিলেমিশে এক অদ্ভুত উপাখ্যান তৈরি করলো। নদী আকাশের কানে ফিসফিস করে বলল, কাল সকালে আমি তোমার বাবাকে এই হোটেলে নিয়ে আসব। উনি দেখবেন ওনার ছেলে কত সুখে আছে ওনার বসের মেয়ের সাথে। কি সারপ্রাইজটা কেমন? আকাশ শিউরে উঠল। সে বুঝলো নদীর পাগলামি এখন তার পুরো পরিবারকে এক মরণ ফাঁদে ফেলে দিচ্ছে। হোটেলের সেই রুদ্ধশ্বাস কয়েকটা দিন পার করে নদী আজ আকাশকে নিয়ে তার বাবার বিশাল অট্টালিকার সামনে এসে দাঁড়ালো। গেটের সামনেই দামি আতশবাজি ফুটছে। নদীর ছোট বোন মেঘলা আর মা শাহানা বেগম দরজায় দাঁড়িয়ে। মিস্টার হায়দার ভেতরে গুম হয়ে বসে আছেন। নদী গাড়ি থেকে নেমে আকাশের হাতটা সজোরে ধরলো। সবাই দেখো, আমি আমার রাজপুত্রকে নিয়ে এসেছি। মেঘলা, তোর দুলাভাইকে বরণ করার জন্য ফুলের পাপড়ি কই? মেঘলা মুচকি হেসে এগিয়ে এসে, বাপু, দুলাভাই তো একদম রাজপুত্রের মতন লাগছে, কিন্তু দুলাভাই আপনার মুখটা এমন তিতা করলার মতন কেন? আপনি আসার পথেও আপনাকে চিমটি কেটেছে? আকাশ নদীর হাত ঝামটা দিয়ে সরিয়ে দেয়। মেঘলা, তোমার আপু চিমটি কাটার মতো ছোটখাটো অপরাধ করেনি। নদী, তুমি কি ভেবেছ এই জেলখানা থেকে এই রাজপ্রাসাদে আনলেই আমার মনের ঘৃণা কমে যাবে? তুমি একটা অসুস্থ মানুষ, তোমার চিকিৎসা দরকার। নদী খিলখিল করে হেসে আকাশের গালে চিমটি কেটে বলে, অসুখ তো তোমায় নিয়েই আকাশ। তুমি পাশে থাকলে আমি সুস্থ, দূরে গেলেই আমি পাগল। আম্মা দেখো, তোমার জামাই আমাকে কত সুন্দর করে বকা দেয়। নদী, ঘরে ঢোক, লোক হাসাস না। আকাশ বাবা, তুমি ভিতরে এসো। জানিও তোমার উপর অনেক অন্যায় করেছে। অন্যায় নয় খালাম্মা, এটা অপরাধ। নদী, তুমি যদি মনে করো এই বাড়িতে এনে আমায় শান্ত রাখবে, তবে ভুল করছো। তুমি আমাকে যত বেশি আটকে রাখবে আমার ঘৃণা তত বেশি বাড়বে। নদী আকাশকে তার বিশাল নীল রঙের ঘরে নিয়ে এলো। ঘরটি দামি সুগন্ধি আর ফুল দিয়ে সাজানো। নদী হঠাৎ আলমারি থেকে একটা প্রকাণ্ড টেডি বিয়ারের কস্টিউম বের করলো এবং সেটা পরে ফেললো। সে চায় আকাশকে হাসাতে। নদী কস্টিউমের ভেতর থেকে ডান্স করতে করতে বলল, আকাশ দেখো তো আমাকে কেমন লাগছে। আমি এখন তোমার বড় পুতুল। তুমি আমায় মারো, ধরো বা আদর করো, আমি কিচ্ছু বলবো না। হাসো না আকাশ, তুমি হাসলে তোমায় খুব কিউট লাগে। আকাশ বিছানায় বসে কপালে হাত দিয়ে বলল, তুমি কি সত্যি বড় হয়েছ নদী? এই বয়সে এসব সস্তা পাগলামি করতে তোমার লজ্জা করে না? তুমি যা করছো তাতে আমার হাসি আসছে না, বরং তোমার রুচি নিয়ে সন্দেহ হচ্ছে। নদী টেডি বিয়ারের মাথাটা খুলে মুখ বের করে, রুচি? আমার রুচি তো তুমি। তুমি কি জানো, কাল রাতে তুমি যখন ঘুমিয়েছিলে আমি তোমার 100টা ছবি তুলেছি। তুমি ঘুমালে একদম শিশুর মতো লাগে, নিষ্পাপ, সুন্দর। তুমি একটা পারভার্ট নদী। মানুষের প্রাইভেসি বলে কিছু আছে, সেটা তুমি জানো না। তোমার এই পাগলামিগুলো আমাকে হাসায় না, বরং তোমাকে আরো বেশি ঘৃণা করতে শেখায়। নদী আকাশের গলার কাছে মুখ নিয়ে দুষ্টুমি করে, ঘৃণা করো? অনেক বেশি করো। ঘৃণা করতে হলেও তো আমাকে নিয়েই ভাবতে হয়। আমি তোমার চিন্তা জগৎ দখল করতে চাই আকাশ, হোক সেটা ঘৃণা দিয়ে। ডিনার টেবিলে সবাই বসেছে। মিস্টার হায়দারের বড় ভাই মোজাম্মেল সাহেব আজ সপরিবারে এসেছেন। নদীর ছোট বোন মেঘলা বারবার আকাশকে ইশারা করে হাসছে। আরে হায়দার, জামাই তো দেখি বেশ গম্ভীর। নদীমা, তোর বরকে তো তুই বাঘের মতো খাঁচায় বন্দি করেছিস। আকাশ সাহেব, নদীর হাত থেকে নিস্তার পাওয়ার কিন্তু কঠিন। মোজাম্মেল সাহেব, নিস্তার পাওয়ার রাস্তা আমি জানি। নদী, তুমি আমাকে মা বোনের ভয় দেখিয়ে এখানে এনেছো ঠিকই, কিন্তু কতদিন? তোমার এই টাকার দাপট একদিন শেষ হবে, সেদিন তুমি কোথায় যাবে? নদী আকাশের পাতে জোর করে একটা বড় মাছের মাথা তুলে দিয়ে, টাকা শেষ হলেও ভালোবাসা শেষ হবে না আকাশ। মেঘলা, আকাশের দিকে ওভাবে তাকিয়ে আছিস কেন? তোর দুলাভাইকে ডিস্টার্ব করবি না। আপু, আমি তো জাস্ট ওনাকে হেল্প করছি। দুলাভাই, আপনি এই পুডিংটা খান। আপুর হাতের বিরিয়ানি খেলে তো নির্ঘাত পেট খারাপ হবে। নদী, মেহমানদের সামনে সব পাগলামি করিস না। আকাশকে ওর মতো থাকতে দে। নদী হঠাৎ টেবিলের উপর একটা ছুরি গেঁথে দিয়ে বলে,
আকাশ আমার কাছে যেমন আছে তেমনই থাকবে, আর কেউ যদি মাঝখানে কথা বলে তবে আমি নিজের হাত কাটবো। পুরো টেবিল নিস্তব্ধ হয়ে গেল। মিস্টার হায়দার শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন। আকাশ নদীকে একরাশ ঘৃণা ভরা দৃষ্টিতে দেখলো। সবাই জানে নদী কোন জাতের সাইকো, পাগল। তাকে আর কিছু বলল না। রাত 2টো, সবাই ঘুমিয়ে পড়েছে। নদী আকাশকে ঘুম থেকে তুলে হিড়হিড় করে টেনে বাগানে নিয়ে এলো। বাগানে দামি লাইট আর মোমবাতি দিয়ে ডিনার টেবিল সাজানো, পাশে বিশাল সুইমিং পুল। নদী আকাশের শার্টের কলার ধরে নিজের দিকে টেনে বলে, আকাশ দেখো চাঁদটা আজ কত সুন্দর। আমি চাঁদের সাথে বাজি ধরেছি যে তুমি আজ আমায় অন্তত একবার প্রিয়তম বলে ডাকবে। তুমি চাঁদের সাথে বাজি ধরো বা ভূতের সাথে, আমি তোমাকে প্রিয়তমা কেন মানুষ হিসেবেও মানতে পারছি না। নদী, তুমি কেন বোঝো না যে জোর করে সব পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না? পাওয়া যায় না? আচ্ছা ঠিক আছে, তবে দেখো আমি এখন কি করি। নদী হঠাৎ করে পুলের কিনারায় গিয়ে দাঁড়ালো। সে সাঁতার জানে না, কিন্তু সে চায় আকাশকে পরীক্ষা করতে। আমি এখন এই পুলে ঝাঁপ দিব আকাশ। তুমি যদি আমায় না বাঁচাও তবে কাল সকালে আমার মরা মুখটা দেখবে। বাঁচাবে তো? ঝাঁপ দাও নদী, তুমি মরলে আমি অন্তত স্বাধীন হব, আমার পরিবার মুক্তি পাবে। নদী সত্যিই সজোরে পুলে ঝাঁপ দিল। পানির শব্দে বাগান কেঁপে উঠল। নদী হাবুডুবু খেতে শুরু করলো। আকাশ প্রথমে নির্লিপ্ত থাকলেও যখন দেখলো নদী সত্যিই তলিয়ে যাচ্ছে, তখন তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হলো। সে দ্রুত পুলে ঝাঁপ দিয়ে নদীকে তুলে আনলো। পুলের কিনারায় নদী ভেজা অবস্থায় আকাশের উপর শুয়ে খিলখিল করে হাসতে শুরু করলো। দেখলে, তুমি ঠিকই আমায় বাঁচালে। তার মানে তুমি আমায় ভালোবাসো। ও আকাশ, তুমি কত কিউট। আকাশ নদীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তুমি একটা শয়তান, নিজের জীবন নিয়ে খেলা করো। তোমাকে বাঁচানো আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। তুমি একটা ইমোশনাল ব্ল্যাকমেইলার। নদী আকাশের ভেজা চুলে হাত দিয়ে বলে, ভুল হোক বা শুদ্ধ, তুমি এখন আমার সাথে এই ভেজা পোশাকে নাচবে। রানা, মিউজিক চালাও। বাগানের স্পিকারে তখন নদীর প্রিয় গান বাজতে শুরু করলো। নদী উন্মাদের মতো ভেজা কাপড়ে আকাশের চারিদিকে নাচতে লাগলো। আকাশ শুধু ঘৃণা আর বিরক্তি নিয়ে তাকিয়ে রইল সেই নারীর দিকে, যার পাগলামির কোনো সীমা নেই। সে বুঝলো এই প্রাসাদ থেকে পালানো তার জন্য এখন আরো কঠিন হয়ে গেল। তার মনে পড়ে গেল অতীতের কথা, কিভাবে এই পাগল মেয়ে তার জীবনে আসলো। সেদিনের প্রথম দেখা, দিনটি ছিল মেঘলা। আকাশ তখন কেবল পড়াশোনা শেষ করে কেরিয়ার গড়ার স্বপ্নে বিভোর। অত্যন্ত পরিপাটি হয়ে সে তার জীবনের সব থেকে বড় ইন্টারভিউ দিতে যাচ্ছিল। সাদা ধবধবে শার্ট, ইস্ত্রি করা কালো প্যান্ট আর হাতে তার স্বপ্নের ফাইল। সে জানতো না এই সাদা শার্টটি আজ তার জীবনের সব থেকে বড় কাল হয়ে দাঁড়াবে। অন্যদিকে নদী তখন তার বাবার উপর প্রচন্ড রেগে বাড়ি থেকে বেরিয়েছিল। মিস্টার হায়দার তাকে জোর করে এক ব্যবসায়ীর ছেলের সাথে দেখা করতে বলেছিলেন। নদীর আগে তার লাল রঙের স্পোর্টস কারটি নিয়ে শহরের অলিগলি দিয়ে ঝড়ের গতিতে গাড়ি চালাচ্ছিল। তার চোখে মুখে তখন ধ্বংসলীলার নেশা। আকাশ রাস্তায় ধার দিয়ে খুব সাবধানে হাঁটছিল, যাতে জুতোয় ধুলো না লাগে। রাস্তার এক কোনায় বৃষ্টির জমে থাকা নর্দমার কাদার একটা মস্ত বড় গর্ত ছিল। ঠিক সেই মুহূর্তেই নদীর গাড়িটি ঘন্টায় 100 কিলোমিটার বেগে সেই গর্তের উপর দিয়ে চলে গেল। একটা বিকট শব্দ হলো ছলাৎ। মুহূর্তের মধ্যে আকাশের সাদা শার্ট, মুখ এবং চশমা নর্দমার কালো কাদায় লেপ্টে একাকার হয়ে গেল। আকাশ যেন মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার ইন্টারভিউয়ের ফাইলটা পর্যন্ত কাদার ছিটায় কুৎসিত দেখাচ্ছে। এই, ওভাবে গাড়ি চালায় কোন জানোয়ার? থামান, গাড়ি থামান বলছি। নদী কিছুটা দূরে গিয়ে কড়া ব্রেক কষলো। টায়ারের ঘর্ষণে রাস্তায় ধোঁয়া উঠল। আকাশ রাগে কাঁপতে কাঁপতে গাড়ির দিকে এগিয়ে গেল। নদী সানগ্লাসটা কপালে তুলে গাড়ি থেকে নামলো। তার পরনে দামি জিন্স, তার টপ, গলায় এক রাজ দম্ভ। চিল্লামিল্লি করছো কেন মিস্টার? জামা একটা, শার্ট তো নষ্ট হয়েছে। কত দাম? 10,000, 20,000? এই নাও, চেক বই লিখে নাও। টাকা? আপনার টাকা আপনার কাছে রাখুন। আজ আমার জীবনের সব থেকে বড় ইন্টারভিউ ছিল। আপনার এই নোংরা গাড়ির জন্য আমার স্বপ্নটা কাদায় মিশে গেল। আপনি কি মানুষ নাকি রাস্তার কোনো অসভ্য মাস্তান? টাকা থাকলে কি যা খুশি করা যায়?
আকাশের সেই তেজি কণ্ঠস্বর আর রাগে টকটকে লাল হয়ে যাওয়া ফর্সা মুখটা দেখে নদীর ভিতরে তখন অন্য কিছু ঘটছিল। সে আকাশের চোখের দিকে তাকিয়ে থমকে গেল। সে আগে অনেক পুরুষ দেখেছে যারা তার টাকার সামনে মাথা নিচু করত, কিন্তু এই ছেলেটা তাকে অসভ্য মাস্তান ডাকার সাহস দেখাচ্ছে। ও মাই গড, এই চোখ দুটো আগুনের মতো জ্বলছে। কি দারুণ রাগ! এই ছেলেটাকে রাগাতে তো সারা জীবন কেটে যাবে। নদীর সাইকো মস্তিষ্ক তখন থেকেই কাজ শুরু করলো। সে আকাশের খুব কাছে এগিয়ে এলো। আকাশ বিরক্তি ভের এক পা পিছিয়ে গেল। নদী হুট করে তার দামি রেশমি ওড়নাটা দিয়ে আকাশের গালের কাদা মুছতে শুরু করলো। কি করছেন কি? সরুন আমার সামনে থেকে। আমার ওড়না দিয়ে আমার ঘৃণা মুছতে আপনার ওড়না দিয়ে আমার ঘৃণা মুছতে পারবেন না। নদী আকাশের চোখে চোখ রেখে খুব নিচু স্বরে বলল, চুপ, একদম কথা বলবে না। তুমি জানো না, নদী হায়দার যখন কারো দিকে তাকায় তখন সারা শহর স্তব্ধ হয়ে যায়। তোমার এই কাদা মাখা শার্টটা আমি আজই মিউজিয়ামে রাখবো। তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ? কোন কোম্পানি? সেটা জেনে আপনার কাজ নেই। আপনি জাস্ট একটা সাইকো। তোমার নাম? আকাশ, সরুন। আকাশ তাকে সরিয়ে দিয়ে রাগে গজগজ করতে করতে একটি রিকশায় উঠে চলে গেল। নদী সেখানে দাঁড়িয়ে রইল। সে তার ওড়নার সেই কাদামাখা অংশটুকু নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিল। তার মুখে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। তোমায় কাদা মাখিয়েও তেমন সুন্দর লাগছে। তুমি পালাচ্ছ? পালাও। নদী হায়দারের জাল থেকে পালানো মানে নিজের কবরে নিজেই পা দেওয়া। তোমাকে আমার চাই চাই। অফিসের সেই প্রথম সপ্তাহ, নদীর শয়তানি। আকাশ কোনো মতে শার্ট পরিষ্কার করে ইন্টারভিউ দিয়েছিল এবং তার যোগ্যতায় সে চাকরিটি পেয়েও গেল। কিন্তু সে জানতো না এই কোম্পানির মালিকের সেই জেদি মেয়েটি তার কাল হয়ে দাঁড়াবে। জয়েন করার প্রথম দিনেই আকাশ দেখলো তার ডেস্কে এক মস্ত বড় ফুলের তোড়া রাখা, তাতে কার্ডে লেখা, স্বাগতম আমার কাদা মানব। আকাশ শিউরে উঠল। কিছুক্ষণ পর নদী রাজকীয় ভঙ্গিতে আকাশের কেবিনে ঢুকলো। সে আজ আরো বেশি সুন্দরী, কিন্তু তার হাতে ছিল একটা মস্ত বড় কাঁচি। আকাশ চমকে দাঁড়ালো। আপনি আপনি এখানে কি করছেন? আর এই কাঁচি কেন? আমি এই কোম্পানির ডিরেক্টর আকাশ, আর এই কাঁচিটা এনেছি তোমার এই দামি শার্টের কলারটা কাটতে। সেদিন তুমি আমায় মাস্তান বলেছিলে না, তার শাস্তি। নদী হুট করে আকাশের খুব কাছে এসে তার শার্টের কলারটা একটু কেটে দিল। আকাশ স্তম্ভিত হয়ে গেল। অফিসের পিয়ন আর স্টাফরা আড়ালে উকি মেরে দেখছিল। আপনি কি সত্যি পাগল? আমি আপনার নামে কমপ্লেন করব। করো। পুলিশ আমার হাতে, আইন আমার পকেটে, আর তুমি এখন আমার থেকে আমার চোখের সামনে থাকবে। তুমি এখন থেকে আমার চোখের সামনে থাকবে। তুমি লাঞ্চ করবে আমার সাথে, কফি খাবে আমার সাথে, আর যদি না করো তবে কাল তোমার এই অফিস আইডি কার্ডটা আমি চিবিয়ে খেয়ে ফেলবো। আকাশ বুঝতে পারলো সে এক ভয়ঙ্কর সাইকোপ্যাথের পাল্লায় পড়েছে। এরপর থেকে নদী প্রতিদিন অফিসে নতুন নতুন নাটক করত। কোনোদিন সে আকাশের লাঞ্চ বক্স লুকিয়ে ফেলতো, কোনোদিন আবার আকাশের বাইকের চাকা পাংচার করে দিত, যাতে আকাশ বাধ্য হয়ে নদীর গাড়িতে বাড়ি ফেরে। একদিন আকাশ যখন বৃষ্টির মধ্যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, নদী তার গাড়ি নিয়ে এসে আকাশের সামনে দাঁড়ালো। ওঠো আকাশ, বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর আসবে, আর তোমার জ্বর আসলে আমি পুরো শহর জ্বালিয়ে দিব। তুমি কেন আমার পিছু ছাড়ছো না নদী? পৃথিবীতে কি আর কোনো ছেলে নেই? ছেলে আছে অনেক, কিন্তু আকাশ তো একটাই, আর সেই আকাশকে আমি আমার ড্রয়িং রুমের ফ্রেম করে রাখবো। ওঠো বলছি, না হলে আমি এক্ষুনি এই রাস্তার মাঝখানে নিজের হাত কাটবো। আকাশ ভয়ে গাড়িতে উঠল। নদী সেদিন গাড়ি চালাতে চালাতে অকারণে উচ্চ শব্দে হাসছিল আর বলছিল, দেখলে তো আকাশ, শেষমেশ তুমি আমার খাঁচাতেই ফিরলে। এটাই তোমার ভবিষ্যৎ। শান্তিনগর মোড়ে তখন জনসমুদ্র। অফিস ছুটির পর আকাশ তার নীল ফর্মাল শার্টের হাতা গুটিয়ে কপালে জমা ঘাম মুছছিল। ঠিক তখনই নদীর সে রক্তবর্ণ স্পোর্টস কারটা সশব্দে ব্রেক কষল। আকাশ কোনো মতে নিজেকে সামলে নিয়ে থমকে দাঁড়ালো। নদী গাড়ি থেকে নামলো এক রাজকীয় ভঙ্গিতে। তার পরনে দামি সালোয়ার কামিজ, চোখে সানগ্লাস, সাথে তার ব্যক্তিগত সহকারী মিষ্টি। আকাশ, এই রিক্সাটা নাও। মিষ্টি, তুমি গাড়ি নিয়ে অফিসে ফিরে যাও। আমি আজ আকাশের সাথে রিক্সায় যাব। আকাশ বিস্ময়ে চোখ কপালে তোলে। ম্যাডাম, আপনি কি পাগল হয়েছেন? আপনি ডিরেক্টর মানুষ, এই ভর দুপুরে রিক্সায় কেন? আর আমি আপনার সাথে কেন যাব? লোকে দেখলে কি ভাববে? লোকে ভাববে ডিরেক্টর তার প্রিয় এমপ্লয়ের সাথে প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। মিষ্টি, তাকিয়ে আছো কেন? যাও। জি ম্যাম। স্যার,
ম্যাডামের মেজাজ আজ খুব রোম্যান্টিক, একটু সামলে থাকবেন। আকাশকে এরকম জোর করেই রিকশায় বসালো নদী। রিকশা চলতে শুরু করতেই নদী আকাশের একদম গা ঘেঁষে বসলো। আকাশ রিকশার হাতল ধরে ঝুলে আছে যেন ছোঁয়া না লাগে। ম্যাডাম ওদিকে শুনুন, আপনার গায়ে দামি পারফিউম আর আমি ঘামে ভেজা। আমার গায়ের গন্ধে আপনার নাড়ি উল্টে যাবে। দয়া করে দূরত্ব বজায় রাখুন। গন্ধে নাড়ি উল্টাবে না আকাশ, তোমার এই ঘাম আমার কাছে আতরের মতো লাগছে। আকাশ, তুমি ওভাবে কাঁপছো কেন? রিক্সাওয়ালা মামা, একটু জোরে একটা ব্রেক কষেন তো। রিকশাওয়ালা হঠাৎ ব্রেক কষতেই নদী ছিটকে আকাশের উপর পড়লো। সে সুযোগ পেয়ে আকাশের কলার ধরে নিজের দিকে টেনে নিল। ম্যাডাম, এটা কি হচ্ছে? আপনি কি আমাকে সবার সামনে বেইজ্জত করবেন? আপনি ব্যক্তিত্বহীন মেয়ের মতো আচরণ করছেন। ব্যক্তিত্ব দিয়ে কি করব? আমি চাই উন্মাদনা। আকাশ, তোমার এই ম্যাডাম ডাকটা শুনে আমার ইচ্ছে করে তোমাকে একটা থাপ্পড় দিয়ে কোলে তুলে নিই। আমাকে তুমি করে বলতে পারো না? আমি আপনার কেনা গোলাম নই ম্যাডাম। আপনি বড়লোকের মেয়ে হতে পারেন, কিন্তু আপনার রুচি একদম সস্তা। রিকশায় চড়ে ওভাবে ঘেঁষে বসা কোনো ভদ্র মেয়ের কাজ না। পচাও, আরো পচাও। তোমার এই ধারালো কথাগুলো আমার কলিজায় তীরের মতো বিচ্ছে। আকাশ, তোমার ওই ফর্সা গাল দুটোতে যদি একটা আঁচড় কেটে দেই তবে কেমন হবে? নদী হঠাৎ তার নখ দিয়ে আকাশের হাতে একটা আঁচড় কাটলো। আকাশ যন্ত্রণায় হাত সরিয়ে নিল। পুরো রাস্তা দিয়ে রিকশাটা যাচ্ছে আর আকাশ লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে। মালিবাগ মোড়ে আসতেই আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামলো। রিকশাওয়ালা হুট তুলতে চাইলে নদী দাঁড়িয়ে গিয়ে তাকে বাধা দিল। ঠিক তখনই রাস্তার পাশে নদীর ছোট বোন মেঘলা তার বন্ধুদের সাথে দাঁড়িয়েছিল। আরে, ওটা কি নদী আপু? বৃষ্টির মধ্যে রিক্সায় কার সাথে ওটা? রিক্সাওয়ালা মামা, থামান। নদী বৃষ্টিতে ভিজতে ভিজতে বলে, মেঘলা, বাড়ি যা। আমি আজ আকাশের সাথে বৃষ্টিতে স্নান করব। আকাশ, চশমাটা খোলো তো। ম্যাডাম, আপনার বোন দেখছে, অন্তত এখন তো থামুন। মেঘলা, তুমি তোমার আপুকে বোঝাও, ও তো আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিচ্ছে। ধুলা ভাই, আপু যখন জেদ ধরেছে তখন আপনার কপালে আর শনি আছে। আপু, তুমি চালিয়ে যাও, আমি বাবাকে কল করে বলছি তুমি জলি রাইড দিচ্ছ। নদী মেঘলার কথা গায়ে না মেখে রিকশা থেকে নেমে পড়লো এবং আকাশের শার্টের কলার ধরে তাকে রাস্তায় টেনে নামালো। বৃষ্টির তীব্রতায় চারপাশ ঝাপসা। আকাশ তার ভেজা শার্ট আর প্যান্ট নিয়ে বিপাকে। ম্যাডাম, আপনি কি পাগল? মাঝ রাস্তায় এভাবে ভিজছেন কেন? মানুষ আমাদের দিকে তাকিয়ে ছিছি করছে। আপনি ডিরেক্টর হিসেবে নিজের সম্মানটা তো অন্তত রাখুন। নদী আকাশের হাতের আঙ্গুল কামড়ে দিয়ে বলে, সম্মান দিয়ে কি হবে? আকাশ, তুমি আমাকে নতি বলে ডাকো তো একবার। এই বৃষ্টির কসম, তুমি যদি আমাকে নাম ধরে ডাকো তবে আমি এক্ষুনি রিকশায় উঠে পড়বো। আমি তা পারবো না ম্যাডাম। আপনি আমার বড়, আমার সিনিয়র। আপনি যা করছেন তা নোংরামি। আপনার এই সস্তা রোমান্স দেখে আমার বমি আসছে। নদীর আগে চশমাটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, এবার তো কিছু দেখতে পাচ্ছ না, এবার আমাকে অনুভব করো। তুমি যতবার আমাকে ম্যাডাম বলবে আমি ততবার এই বৃষ্টির মাঝখানে দাঁড়িয়ে থাকবো। দেখি কার জেদ বেশি। আকাশ নিরুপায় হয়ে বৃষ্টির মাঝে ঠায় দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে বৃষ্টির জল গড়াচ্ছে নাকি জল বোঝা মুশকিল। সে বুঝতে পারলো সে এক ভয়ঙ্কর সাইকোপ্যাথের পাল্লায় পড়েছে। বৃষ্টি একটু থামলে নদীর বডিগার্ড রানা গাড়ি নিয়ে এলো। নদী আকাশকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গেল শহরের বাইরের এক নির্জন নদীর পাড়ে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সাথে রানাকে পাহারায় রেখে নদী আকাশকে নিয়ে ঘাসের ওপর বসলো। রানা একটু দূরে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, ম্যাম, স্যারকে বেশি পচাবেন না, উনি তো শীতে কাঁপছেন। রানা, তুই ওইদিকে যা। আকাশ, দেখো এই নদীটা কত শান্ত। আমার ইচ্ছে করছে তোমাকে নিয়ে ওই নৌকায় করে চিরদিনের জন্য হারিয়ে যেতে। আকাশ শার্টের পানি নিংড়াতে নিংড়াতে বিরক্তি ভরে বলল, নৌকা নিয়ে বঙ্গোপসাগরে চলে যান ম্যাডাম। হাঙরের পেটে গেলে অন্তত আমি শান্তিতে থাকবো। আপনি কি হিন্দি সিরিয়াল দেখে নিজের মস্তিষ্ক পচিয়ে ফেলেছেন? নদী পাড়ে এসে আদিক্ষেতা করার বয়স কি আপনার আছে? নদী হেসে আকাশের কাঁধে একটা কিল মেরে বলল, পচাতে তো দারুণ পারো। আচ্ছা আকাশ, সত্যি করে বলো তো, আমি কি দেখতে খুব বিচ্ছিরি? সবাই তো আমাকে পাওয়ার জন্য লাইন ধরে। আপনি দেখতে সুন্দরী, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার স্বভাবটা একদম জঙ্গলি। আপনি মানুষকে সম্মান দিতে জানেন না। টাকা থাকলেই কি মানুষের মন কেনা যায়? আপনি আমাকে টর্চার করছেন ম্যাডাম।
এটা অপরাধ। অপরাধ? তবে তাই হোক, আমি তোমাকে বন্দি করেছি আকাশ। তুমি আমাকে ঘৃণা করছো করো, কিন্তু তোমার এই ঘৃণা মাখানো কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে। তুমি যখন আমাকে পাগলি বলো তখন মনে হয় আমার জীবন সার্থক। আপনি আসলে একটা পাগলি। আপনি কি জানেন না আপনার এই জেদের কারণে আমার পরিবার কতটা বিপদে পড়তে পারে? আপনি শুধু নিজের কথা ভাবেন। আপনি স্বার্থপর এবং অহংকারী। হ্যাঁ, আমি স্বার্থপর, কারণ আমি আকাশকে চাই। আর আকাশকে পেতে হলে যদি আমাকে পুরো পৃথিবী পুড়িয়ে দিতে হয়, আমি তাও করব। রানা, গরম কফি নিয়ে আয়। রানা কফি দিলে নদী নিজে না খেয়ে আকাশকে জোর করে খাওয়াতে লাগলো। আকাশ মুখ সরিয়ে নিলে নদী কাপটা আকাশের শার্টে ঢেলে দেওয়ার ভয় দেখালো। রাত বাড়ছে, ঝোপঝাড়ে জোনাকিরা উঠছে। নদী হঠাৎ আকাশের কোলে মাথা রেখে শুয়ে পড়লো। আকাশ শিউরে উঠল এবং এক ঝটকায় উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। ম্যাডাম, এটা কিন্তু সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। আপনি আমার কোলে মাথা রাখলেন কেন? দয়া করে উঠুন, আমার খুব অস্বস্তি হচ্ছে। আপনি ডিরেক্টর হিসেবে নিজের আভিজাত্য বজায় রাখুন। নদী আকাশের হাতের আঙ্গুলগুলো নিয়ে খেলতে খেলতে বলল, আরাম লাগছে আকাশ, তোমার কোলটা যেন কোনো তুলোর বালিশ। শোনো আকাশ, তুমি যতবার ম্যাডাম বলবে আমি ততবার তোমার আরো কাছে আসব। লজ্জায় লাল হয়ে যাচ্ছ কেন? তুমি কি আগে কোনোদিন কোনো মেয়ের সাথে এইভাবে বসনি? আমি আপনার মতো নির্লজ্জ নই ম্যাডাম। আমার পরিবার আমাকে শিক্ষা দিয়েছে নারীকে সম্মান করতে, কিন্তু আপনি সেই সম্মানের সুযোগ নিচ্ছেন। আপনি কি চান আমি আজই ইস্তফা দেই? ইস্তফা দিলে তোমাকে শেকল দিয়ে বেঁধে আমার বেডরুমে রাখবো। তখন তো আর অফিস থাকবে না, থাকবে শুধু আমি আর তুমি। তখন কিন্তু পালিয়েও বাঁচতে পারবে না। নদী হঠাৎ একটি বুনো ঘাস নিয়ে আকাশের কানে সুরসুরি দিতে লাগলো। আকাশ ছটফট করে উঠলো, কিন্তু নদী তাকে ছাড়লো না। সে খিলখিল করে হাসতে হাসতে আকাশের কানের লতি কামড়ে ধরলো। উফ, কি করছেন ম্যাডাম? কামড়াচ্ছেন কেন? আপনি কি মানুষ নাকি জানোয়ার? সরুন আমার উপর থেকে। নদী আকাশের চোখের ওপর নিজের নিঃশ্বাস ফেলে। আমি তোমার শিকারী আকাশ, তোমাকে আমি কামড়াবো, আঁচড় কাটবো, আমার নাম তোমার শরীরে লিখে রাখবো। তুমি যেখানেই যাবে সবাই বুঝবে তুমি কার। আকাশের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। সে বুঝলো এই নদী কেবল এক নারী নয়, সে এক মরণ ফাঁদ। নদী হঠাৎ তার ফোন বের করে আকাশের সাথে একটি খুব ক্লোজ সেলফি তুললো। দেখো আকাশ, এই ছবিটা আমি আমার বেডরুমের দেওয়ালে মস্ত বড় করে টানাবো। তুমি সব সময় আমার চোখের সামনে থাকবে। আকাশ শুধু দীর্ঘশ্বাস ফেলে নদীর দিকে তাকিয়ে রইল। সে জানতো না এই 1 বছরের পাগলামি একদিন তাকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ের পিড়িতে বসাবে। নদীর এই ম্যাডাম সম্বোধনের বিষাক্ত রোম্যান্স আজ তাকে এক চিরস্থায়ী বন্দিত্বের দিকে ঠেলে দিচ্ছে। নদীর অট্ট হাসি তখন নির্জন নদীর পাড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। শুক্রবার সকাল, আকাশ তার পাড়ার মোড়ে একটা সাধারণ পাঞ্জাবি আর লুঙ্গি পরে বাজারের ব্যাগ হাতে দাঁড়িয়েছিল। সে ভেবেছিল আজ অন্তত নদীর হাত থেকে সে রেখাই পাবে, কিন্তু বিধি বাম, হঠাৎ তার পাড়ায় সরু গলিতে একটা মস্ত বড় পাজেরো গাড়ি এসে ঢুকলো। গাড়ি থেকে নামলো নদী, সাথে তার সহকারী মিষ্টি এবং 4 জন বডিগার্ড, যারা হাতে দামি মিষ্টির প্যাকেট আর ফলের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। নদী গাড়ি থেকে নেমে সানগ্লাসটি ঠিক করে, আকাশ, এই তো পেয়েছি তোমাকে। লুঙ্গি পরে তোমাকে একদম দেশি হিরোর মতো লাগছে। বাজারে যাচ্ছ? চলো আমিও যাব। আকাশ আতঙ্কে বাজার ব্যাগটা পেছনে লুকিয়ে বলে, ম্যাডাম, আপনি এখানে কেন? আর এই গাড়ি, এই বডিগার্ড, পাড়ার মানুষ তো ভাবছে আমি কোনো ডাকাত দলের সাথে জড়িত। দয়া করে এখান থেকে যান। নদী মিষ্টির হাত থেকে একটা রুমাল নিয়ে আকাশের কপালে ঘাম মুছে দিতে দিতে বলে, কোথায় যাব? আমি তো আজ তোমার বাসায় দাওয়াত খেতে এসেছি। মিষ্টি সব প্যাকেট বের করো, পাড়ার সবাইকে বিলিয়ে দাও। বলো আকাশের হবু বউ এসেছে। ম্যাডাম, মুখ সামলে কথা বলুন। হবু বউ মানে কি? আপনি জাস্ট আমার ডিরেক্টর। এই পাড়ার লোকে খুব রক্ষণশীল, এরা কিন্তু লাঠি নিয়ে তাড়া করবে। স্যার, ম্যাডাম তো আজ সকাল থেকেই আপনার নাম জপছেন। উনি বলেছেন আজ আপনার মায়ের হাতের রান্না না খেলে উনি অন্বেষণ করবেন।
আকাশ নিরুপায় হয়ে গলি দিয়ে দ্রুত হাঁটতে শুরু করলো। নদী তার দামি হিল জুতো খট করে সেই কাঁচা রাস্তায় আকাশের পিছু নিল। পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা হাসিম চাচা চশমাটা নাকের ডগায় নামিয়ে তাকিয়ে রইলেন। কিরে আকাশ, এই পরিমতো মেয়েটা কে রে? তোর কোনো বড়সড় চাকরি হয়েছে নাকি? না চাচা, উনি অফিসের বস, উনার মাথায় একটু আওলা আছে, আপনি কিছু মনে করবেন না। নদী চাচার কাছে গিয়ে কদম বসি করার ভান করে। চাচা, আমি আকাশের সব। আজ ওর বাসায় যাচ্ছি, ওকে বিয়ের প্রস্তাব দিতে নয়, তবে ওর মন জয় করতে। আকাশের মনে হচ্ছিল মাটির নিচে ঢুকে যায়। সে দ্রুত নিজের বাসার গেট খুলে ভেতরে ঢুকলো, আর নদী এক রাজকীয় ভঙ্গিতে তার পিছু নিল। আকাশের ছোট বাসাটা আজ যেন মেলায় পরিণত হয়েছে। সোফায় বসে আছে নদী, আর তার সামনে থমথমে মুখে দাঁড়িয়ে আকাশের মা রাহিলা বেগম এবং ছোট বোন বৃষ্টি। মিষ্টির হায়দারের বড় ভাই মোজাম্মেল সাহেব কোনোভাবে খবর পেয়ে সেখানে হাজির হয়েছেন। তার নজর নদীর দামি গয়নার দিকে। আরে আকাশ, এমন লক্ষ্মী প্রতিমা ঘরে এনেছ আর আমায় বলনি? নদীমা, তুমি তো একদম রাজরানী। নদী মোজাম্মেলকে পাত্তাই না দিয়ে আকাশের মার হাত ধরে। খালাম্মা, আপনার ছেলেটা খুব পাজি, অফিসে আমার সাথে ঠিকমতো কথাই বলে না। আপনি আজ একটু বকে দেবেন তো? মা, আকাশ তো খুব শান্ত ছেলে, ও কি অফিসে আপনার কোনো ক্ষতি করেছে? ও যদি ভুল করে থাকে তবে আমি মা হিসাবে ক্ষমা চাইছি। আকাশ ব্যাগ আছাড় দিয়ে ফেলে দেয়। মা, তুমি ওর কাছে ক্ষমা চাচ্ছ কেন? ও একটা সাইকো। ও আমাকে রিকশায় আটকে রাখে, বৃষ্টিতে ভিজায়, আর এখন আমাদের ঘরে এসে নাটক করছে। নদী, তুমি এখনই বের হও এই ঘর থেকে। নদী হঠাৎ কেঁদে ফেলার ভান করে। দেখুন খালাম্মা, আপনার সামনেই আমাকে অপমান করছে। আকাশ, তুমি যদি আমাকে বের করে দাও তবে আমি এক্ষুনি আপনার ঘরের সামনে এই বিষের বোতলটা খাবো। নদী ব্যাগ থেকে একটি ছোট নীল রঙের শিশি বের করলো। আকাশ আর বৃষ্টি হা করে তাকিয়ে রইল। বৃষ্টি আড়ালে আকাশকে ডেকে বলে, ভাইয়া, এই মেয়ে তো পুরোই ক্রেজি, কিন্তু দেখতে কি সুন্দর না? তোর কপাল তো দেখি খুলে গেছে। কপাল না রে বৃষ্টি, কপাল পুড়ে ছাই হয়ে গেছে। নদী, ওটা বিষ না, ওটা নীলকালি। আমি জানি। তুমি নাটক বন্ধ করো। ধরা পড়ে গেলাম? আচ্ছা ঠিক আছে, কালই সই। আকাশ, তোমার এই রাগটাই আমার খুব প্রিয়। রাহিলা বেগম অনেক কষ্ট করে ইলিশ মাছ আর খিচুড়ি রান্না করেছেন। ডাইনিং টেবিলে নদী জোর করে আকাশের একদম পাশের চেয়ারে বসেছে। সে বারবার তার প্লেট থেকে মাছ তুলে আকাশের প্লেটে দিচ্ছে। আকাশ, এই নাও মাছের মাথা। তোমার মাথাটা তো একদম গোবরে ভরা, মাছের মাথা খেলে একটু বুদ্ধি বাড়বে। আকাশ মাছটা ফিরিয়ে দিয়ে বলে, আমার বুদ্ধি যা আছে তা দিয়ে আমি আপনার মতো 10টা নদী সামলাতে পারি। আপনি নিজের পাতে মন দিন। আর শোনেন, ইলিশ মাছের কাটা গলায় বিঁধলে কিন্তু সিঙ্গাপুর পাঠিয়েও কাজ হবে না। বিধুক না, কাটা বিঁধলে তুমি নিয়ে সাথে বের করে দেবে। উফ, কি রোমান্টিক একটা দৃশ্য হবে। দুলো ভাই, থুরি, আকাশ ভাইয়া, আপু তো তোমাকে জাস্ট তুলা ধোয়া করছে। নদী আপু, আপনি কি সত্যি ভাইয়াকে ভালোবাসেন? নদী একটু গম্ভীর হয়ে কিন্তু দুষ্টুমি ভরে বলে, ভালোবাসা ওটা তো অনেক পুরনো শব্দ। আমি আকাশকে পজেস করি। ও আমার একটা দামি খেলনা, যা আমি কাউকে দেব না। শুনেছেন মা, আপনার সামনেই আমাকে খেলনা বলছে। নদী, আপনার এই অহংকার একদিন ধুলোয় মিশবে। আপনি ভাবছেন টাকা দিয়ে আপনি আমার পরিবারকে কিনে নেবেন? কখনো না। কেনার দরকার নেই আকাশ। আমি তো তোমার ছোট্ট বোন বৃষ্টির জন্য একটা নতুন ল্যাপটপ এনেছি, ওটা কি ফেরত দেবে? বৃষ্টির চোখ চকচক করে উঠল। আকাশ রাগে টেবিল ছেড়ে উঠে গেল। নদী তখন খিলখিল করে হাসতে হাসতে আকাশের এটো প্লেট থেকেই এক লোকমা ভাত খেয়ে নিল। রাহিলা বেগম অবাক হয়ে ভাবলেন, এই মেয়েটি কি সত্যিই বড়লোকের বকাটের সন্তান, নাকি এক ভাগ্য বিড়ম্বিত প্রেমিকা? যাওয়ার সময় হয়ে এলো। নদী তার লিমুজিন গাড়িতে ওঠার আগে আকাশের কলার ধরে তাকে আড়ালে নিয়ে গেল। বডিগার্ড রানা আর সফিক দূরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। আকাশ, আজকের দিনটা কেমন লাগলো? তোমার মা খুব ভালো রান্না করেন। তবে একটা কথা মনে রেখো, কাল সকালে আমি তোমার জন্য অফিসে একটা সারপ্রাইজ রাখবো। আপনার সারপ্রাইজ মানেই আমার জন্য বিপদ। আপনি কেন আমার জীবন থেকে দূরে যাচ্ছেন না? আপনার এই জেদ আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। নদী আকাশের কানে ফিসফিস করে, শেষ হতে তো দেব না সোনা।
আমি তোমাকে তিলে তিলে নতুন করে গড়ব। আচ্ছা আকাশ, তুমি কি সত্যি আমাকে ঘৃণা করো, নাকি নাকি আমার এই পাগলামিগুলো তুমি এনজয় করো? আমি আপনাকে প্রচণ্ড ঘৃণা করি নদী। আপনার চেহারা দেখলে আমার বমি আসে। নদী একটুও না দমে হাসতে হাসতে বলে, বমি আসা মানেই প্রেগন্যান্সির লক্ষণ। মজা করলাম আকাশ, সাবধানে থেকো। আর শোনো, কাল যদি অফিসে নীল শার্ট পরে না আসো, তবে আমি তোমার এই ছোট্ট বাসায় কাল 10 জন গার্ড পাঠিয়ে দেব, যারা তোমার মা আর বোনকে পাহারা দেবে। আকাশ অসহায়ের মতো তাকিয়ে রইল। নদী গাড়িতে উঠে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। গাড়িটা ধুলো উড়িয়ে চলে গেল। আকাশ ড্রয়িং রুমে ফিরে দেখলো বৃষ্টি ল্যাপটপ নিয়ে নাচছে আর মা চিন্তিত মুখে বসে আছেন। মা, এই ল্যাপটপ কালই ফেরত দেব। দেবে না তো জানি, কিন্তু আকাশ, মেয়েটা চোখে আমি এক অদ্ভুত নেশা দেখলাম। ও তোকে ছাড়ছে না রে, তুই সাবধানে থাকিস। আকাশ জানালার ধারে দাঁড়িয়ে ভাবলো নদী এখনো তাকে প্রপোজ করেনি, কিন্তু সে যেভাবে তার চারপাশটা দখল করছে তাতে মনে হচ্ছে প্রপোজ করার আগেই সে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে। রবিবার সকাল, আকাশ অফিসে ঢুকেই স্তম্ভিত হয়ে গেল। অফিসের রিসেপশন থেকে শুরু করে তার কেবিন পর্যন্ত যাওয়ার রাস্তায় কার্পেটের বদলে আকাশের প্রিয় নীল রঙের গোলাপ বিছানো। অফিসের সব সহকর্মী মিষ্টি, শফিক এবং নতুন জয়েন করা ইন্টার্ন নিপা লাইন ধরে দাঁড়িয়ে আছে। নিপার হাতে একটা বড় প্ল্যাকার্ড, যাতে লেখা আকাশ তোমার হাসি মানেই নদীর জোয়ার। আকাশ দাঁতে দাঁত চেপে শফিককে ধমক দেয়, শফিক সাহেব, এসব কি হচ্ছে? এটা অফিস নাকি বিয়ের প্যান্ডেল? নিপা, তুমি এসব কি ধরে আছো? স্যার, ম্যাডাম বলেছেন এটা না ধরলে আমার ইন্টার্নশিপ ক্যান্সেল করে দেবেন। উনি আজ খুব এক্সাইটেড। ঠিক তখনই নদী তার কেবিন থেকে বেরিয়ে এলো। আজ সে পরেছে একটা গাঢ় নীল রঙের শাড়ি, যা আকাশের সব থেকে প্রিয় রং। তার হাতে একটি ছোট রূপোর কাছি। সে আকাশের সামনে এসে দাঁড়ালো। শুভ সকাল আকাশ। কি হলো, আমার দেওয়া গোলাপগুলো কি তোমার জুতোর নিচে পিষ্টু হতে খুব ভালো লাগছে? আজ আমি একটা নতুন নিয়ম করেছি, অফিসে কেউ কাজ করবে না, সবাই শুধু তোমার দিকে তাকিয়ে থাকবে। তুমি কি সত্যি পাগল হয়ে গেছো নদী? অফিসের কাজ বন্ধ করে এসব করার মানে কি? তুমি ডিরেক্টর হিসেবে নিজের আভিজাত্য ধুলোয় মিশিয়ে দিচ্ছ। মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করছে। নদী ক্ষিপ্র হাতে আকাশের শার্টের কলারটা সেই কাছি দিয়ে একটু কেটে দিয়ে বলে, হাসলে হাসুক, আমি তো হাসছি না। আকাশ, তুমি কাল কেন আমার ফোন ধরনি? তোমার এই অবজ্ঞার শাস্তি হিসেবে আজ সারা দুপুর তুমি আমার কেবিনে বসে আমার ফাইল গুছিয়ে দেবে, আর আমি তোমার দিকে তাকিয়ে কফি খাবো। আমি তোমার কোনো ফাইল গুছাবো না। তুমি আমাকে চাকরি থেকে বের করে দাও তাও ভালো। তোমার এই টর্চার আমি আর সহ্য করতে পারছি না। তুমি একটা অসুস্থ সাইকো। অসুস্থ তো বটেই। শফিক, আকাশকে আমার রুমে নিয়ে চলো। ও যদি না যেতে চায়, তবে ওর বাবার হসপিটালের বিলটা আজ থেকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করো। আকাশের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝলো নদীর পাগলামি এখন ব্ল্যাকমেইলের চূড়ান্ত পর্যায়ে। সহকর্মীদের বাঁকা চাহনি আর হাসির পাত্র হয়ে সে নদীর পিছু পিছু কেবিনে ঢুকলো। লাঞ্চ ব্রেকে নদী আকাশকে জোর করে অফিসের পাশের এক নামি কফি শপে নিয়ে গেল। সেখানে আগে থেকেই বসেছিল নদীর সেই ধূর্ত চাচা মোজাম্মেল সাহেব এবং তার মেয়ে তানিয়া। তানিয়া নদীকে দুচোখে দেখতে পারে না, কারণ নদীর অঢেল সম্পদ। আরে আকাশ বাবাজি, নদীমা তো তোমাকে একদম ছায়ার মতো আগলে রাখছে। তানিয়া, দেখ তোর আপুর পছন্দ কত দারুণ। পছন্দ তো দারুণ হবেই বাবা, টাকা থাকলে তো আকাশ কেন, আকাশ কুসুমও কেনা যায়। কিন্তু আকাশ ভাইয়া, আপনি এই পাগলটার সাথে আছেন কিভাবে? ও তো যে কোনো সময় আপনার গলায় ছুরি বসিয়ে দিতে পারে। নদী হঠাৎ টেবিলের উপর থাকা কফির কাপটা তানিয়ার হাত থেকে কেড়ে নিয়ে ফ্লোরে আছাড় দিয়ে বলে, তানিয়া, তোর মুখটা সামলা। আকাশ আমার, আর ওর গলায় ছুরি বসাবো নাকি তিলক দেব সেটা আমার ব্যাপার। তুই আর এক মুহূর্ত এখানে থাকলে আমি তোর এই স্বাদের আইফোনটা কফির মধ্যে চোবাবো। নদী, থামো। তুমি কার সাথে কিভাবে কথা বলছো? তানিয়া ঠিকই বলেছে, তোমার সাথে থাকা মানে জান হাতে নিয়ে থাকা। মোজাম্মেল সাহেব, আপনি কেন এদের উস্কাচ্ছেন? আরে না বাবাজি, আমি তো চাইছি তোমরা সুখে থাকো। নদীমা, আজ সন্ধ্যায় আমাদের বাসায় একটা পার্টি আছে, আকাশকে নিয়ে আসিস কিন্তু। পার্টিতে যাবো কিনা সেটা আকাশ ঠিক করবে।
আকাশ, তুমি যদি আজ সন্ধ্যায় আমার সাথে না যাও তবে আমি কাল তোমার বাসার সামনে গিয়ে অনশন শুরু করব। আর পাড়ার সব মানুষকে বলবো তুমি আমাকে ঠকিয়েছো। তুমি কি আমাকে একটু শান্তি দেবে না নদী? তুমি কি চাও আমি মরে যাই? মরলে তো আমার সাথেই মরবে। এখন কফি শেষ করো, আমাদের আরো অনেক শপিং বাকি। বিকেলে যমুনা ফিউচার পার্কে নদী আকাশকে নিয়ে গেল, সাথে বডিগার্ড রানা আর শফিক। নদী একের পর এক দামি ঘড়ি আর পারফিউম কিনছে আকাশের জন্য। আকাশ বিরক্তি ভরে এক কোনায় দাঁড়িয়ে আছে। আকাশ, এই রোলেক্স ঘড়িটা দেখো, এটা তোমার হাতে পড়লে মনে হবে তুমি সময়কে জয় করেছো। সময়কে নয় নদী, আমি আমার দুর্ভাগ্যকে দেখছি। তুমি এত টাকা খরচ করছো কেন? আমি তো এসব কিছুই নেব না। তোমার এই দামি উপহারগুলো আমার কাছে শেকলের মতো মনে হয়। শেকল তো বটেই, তবে হীরের শেকল। রানা, এই ঘড়িটা প্যাকিং করো। আর আকাশ, তুমি যদি এই পাঞ্জাবিটা ট্রায়াল না দাও তবে আমি এই শোরুমের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলবো যে তুমি আমার ব্যাগ চুরি করেছো। তুমি কত নিচে নামতে পারো নদী? ছি, তোমার আভিজাত্য বলতে কি কিছুই নেই? বড় লোকের বখাটে মেয়ে ছাড়া তুমি আর কিছুই নও। তোমার এই সাইকোপ্যাথিক আচরণ দেখে আমার শুধু ঘৃণা হয়। নদী আকাশের শার্টের ভেতরে হাত দিয়ে ওর বুক পকেটে একটা আংটি রেখে দিয়ে বলে, ঘৃণা করো? ঘৃণা করতে করতে একদিন দেখবে আমার প্রেমে পড়ে গেছো। শোনো আকাশ, তুমি যতবার আমায় পচাবে আমি ততবার তোমাকে দামি উপহারে মুড়িয়ে দেব। শপিং মলের সেলস গার্লরা মুচকি হাসছে। আকাশ বুঝতে পারলো সে এখন একটা শোপিস হয়ে গেছে। সে রাগ করে শপিং মল থেকে বের হয়ে হাঁটতে শুরু করলো। নদী পিছনে পিছনে দৌড়ে এলো এবং মাঝ রাস্তায় আকাশের পাঞ্জাবি টেনে ধরলো। পালাচ্ছ কেন? আকাশ, তুমি আমার থেকে পালাতে পারবে না, আমি তোমার ছায়া হয়ে থাকবো। পরদিন রাত তখন 8টা। বনানীর ব্যস্ত মোড়ে ট্রাফিক জ্যাম। হঠাৎ আকাশের রিক্সার সামনে নদীর লিমুজিন গাড়িটা আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে পড়লো। গাড়ি থেকে নামলো নদী, হাতে 100টি লাল গোলাপের এক বিশাল তোড়া। তার পেছনে রানা, শফিক, মিষ্টি আর মেঘলা। তারা সবাই হাতে বেলুন আর আতশবাজি নিয়ে দাঁড়িয়ে আছে। রাস্তার মানুষ দাঁড়িয়ে গেল। আকাশ রিক্সা থেকে নেমে হা করে তাকায়। নদী, এবার কি নাটক শুরু করেছো? রাস্তা বন্ধ করেছো কেন? পুলিশ আসবে তো। নদী কোনো কথা না বলে হঠাৎ হাজার হাজার মানুষের সামনে আকাশের সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। তার চোখে এক অদ্ভুত মাদকতা আর দৃঢ়তা। আকাশ, আমি জানি তুমি আমায় ঘৃণা করো, আমি জানি আমি একটা সাইকো, কিন্তু এই সাইকো মেয়েটা তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবে না। আজ এই সবার সামনে আমি তোমাকে বলছি, তুমি কি আমার বন্দি হয়ে সারা জীবন আমার সাথে থাকবে? তুমি কি আমার হবে আকাশ? আকাশ পুরোপুরি শকড হয়ে পিছিয়ে গিয়ে বলে, তুমি কি পাগল হয়েছো নদী? ওঠো বলছি, সবাই দেখছে। আমি তোমাকে কখনো বিয়ে করব না। আমি তোমাকে ভালোবাসি না। স্যার, রাজি হয়ে যান, ম্যাম তো আপনার জন্য পাগল। দুলা ভাই, আপুকে ওভাবে ফেলে রাখবেন না, ও কিন্তু এখনই বিষ খাবে। বৃষ্টি, তুমিও এদের সাথে? নদী, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমি রাজি নই। তোমার এই জোর করা ভালোবাসা আমি চাই না। নদী চোখে জল এনে কিন্তু হাসি মুখে বলে, রাজি নাও? ঠিক আছে, তবে দেখো আমি এখন কি করি। নদী হুট করে রাস্তা থেকে একটা পাথর তুলে নিজের কপালে আঘাত করলো। রক্ত ঝরতে শুরু করলো। মানুষজন চিৎকার করে উঠলো। আকাশ আতঙ্কে নদীর কাছে দৌড়ে গেল। নদী, তুমি কি পাগল? রক্ত পড়ছে। শফিক, ওকে হসপিটালে নাও। নদী আকাশের শার্ট শক্ত করে ধরে। যাব না, আগে বলো তুমি আমার হবে। বলো যে তুমি এই আংটিটা পরবে, নইলে আমি আজ এই রাস্তার মাঝখানে নিজেকে শেষ করে দেব। আকাশ চারদিকে তাকালো। হাজার হাজার মানুষের উৎসুক দৃষ্টি, নদীর কপাল বেয়ে পড়া রক্ত আর তার সাইকো জেদ। আকাশ বুঝলো এই মেয়ের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। সে কাঁপা কাঁপা হাতে আংটিটা নিল, কিন্তু আবার ফেলে দিল রাগে। নদী রক্তমাখা মুখেই খিলখিল করে হেসে আকাশের বুকে আছাড় খেয়ে পড়ে। মন আমি ঠিকই ছিনিয়ে নেব আকাশ, আজ থেকে তুমি অফিসিয়ালি আমার বন্দি।
আকাশের চোখে তখন শুধু অন্ধকার। সে বুঝলো তার জীবনের স্বাধীনতা চিরতরে শেষ হয়ে গেল এক উন্মাদিনীর ভালোবাসার কাছে। সোমবার সকালে আকাশ অফিসে পা রাখতেই থমকে গেল। পুরো অফিসের করিডোর জুড়ে বিশাল বিশাল ডিজিটাল স্ক্রিন লাগানো রয়েছে, যেখানে আকাশের বিভিন্ন মুডের ছবি স্লাইড শো হচ্ছে। রিসেপশনে রাখা হয়েছে একটি মস্ত বড় সাইনবোর্ড। অফিসের হবু জামাই আকাশ সাহেবের জন্য আজকে লাঞ্চ ফ্রি। আকাশের কান দুটোর আগে গরম হয়ে গেল। সে দেখলো অফিসের পিয়ন করিম, রিসেপশনিস্ট তিথি আর তার বন্ধু শফিক এক কোনায় দাঁড়িয়ে হাসাহাসি করছে। আকাশ দাঁতে দাঁত চেপে শফিককে বলে, শফিক, এসব ফাইজলামের মানে কি? এটা কি অফিস না? এটা কি অফিস নাকি কোনো বিউটি কন্টেস্টের গ্যালারি? করিম, এই সাইনবোর্ডটা সরাও এখনই। স্যার সাইরেল তো আমার চাকরি থাকবে না। স্যার সইরেল তো আমার চাকরি থাকবে না। ম্যাডাম কইছেন এটা সইলে আমারে সরাসরি সদরঘাটে পাঠিয়ে দিবে। আকাশ ভাইয়া, আপনার এই ছবিটা কিন্তু দারুণ। একদম শহীদ মিনার টাইপ মুখ করে বসে আছেন। ম্যামের পছন্দ আছে বলতে হবে। ঠিক তখনই নদী রাজকীয় ভঙ্গিতে করিডোরে ঢুকলো। পরনে টকটকে লাল শাড়ি। সে আকাশের সামনে এসে দাঁড়ালো। কি গো সম্রাট, নিজের ছবি দেখে কি খুব লজ্জা পাচ্ছ? এই তো সবে শুরু, মিষ্টি কফিটা নিয়ে এসছো তো। ম্যাম, কফি রেডি। আকাশ স্যার আপনার কফিতে ম্যাম নিজের হাতে চিনি গুলেছেন। এমনকি চিনির দানাগুলো নাকি আপনার নামের অক্ষরে সাজানো। চিনির দানা দিয়ে নাম সাজানোর চেয়ে নিজের মস্তিষ্কটা একটু সাজালে ভালো হতো না নদী? মিষ্টি, তুমি কি জানো তোমার ম্যামের এই পাগলামি দেখতে এখন অফিসের লোকেরা চিড়িয়াখানার বানর দেখার মতো ভিড় করছে? শফিক, তুই তো বলছিলি নদী নাকি খুব ট্যালেন্টেড ডিরেক্টর। এখন দেখ, ও তো একটা সস্তা রোমিও হয়ে রাস্তায় নামছে। আরে আকাশ, ট্যালেন্ট তো আছেই, তবে সেটা প্রেমিকা হওয়ার আগে পারভার্ট হওয়ার দিকে বেশি ঝুঁকেছে। ম্যাম, আপনি এই যে ছবিগুলো লাগিয়েছেন, এটা দেখলে তো হায়দার সাহেব হার্ট অ্যাটাক করবেন। আপনার ইজ্জত কি রাস্তার মোড়ে বিক্রি করতে নেমেছেন? শফিক, মুখ সামলে কথা বল। আমি যা করছি আমার ভালোবাসার জন্য করছি। ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে না নদী, এটাকে বলে মানসিক বিকৃতি। এই যে তিথি আর করিম তোমাকে নিয়ে আড়ালে হাসছে, এটা কি তোমার মাথায় ঢোকে না? তুমি জাস্ট একটা জোক হয়ে গেছো সবার কাছে। তোমার এই দামি শাড়ি আর মেকআপ দিয়ে তোমার নোংরা রুচি ঢাকা সম্ভব না। অফিসের পুরো ফ্লোরে হাসির রোল পড়ে গেল। নদী দেখলো সবাই মুখ চেপে হাসছে। তার ইগোতে প্রথম বড় একটা ধাক্কা লাগলো। বিকেল বেলা আকাশ তার পাড়ার মোড়ে হাসিম ভাইয়ের চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। বন্ধুরা সবাই তাকে নিয়ে মজা করছে। তখনই নদীর সেই রাজকীয় পাজেরো গাড়িটা এসে দোকানের সামনে থামলো। ধুলোই সবার চায়ের কাপ ভরে গেল। নদী গাড়ি থেকে নামলো এক অদ্ভুত মেজাজে। আকাশ, তুমি এই বস্তির মতো জায়গায় বসে চা খাচ্ছ? চলো আমার সাথে, আমি তোমার জন্য 5 স্টার হোটেলে বুকিং দিয়েছি। হাশেম ভাই, আজকের কত কাপ চা দিয়েছেন? এই নিন 1000 টাকা। বাকিটা দিয়ে পাড়ার ছেলেদের বিস্কুট খাওয়ান আর বলেন আকাশের বউয়ের পক্ষ থেকে ট্রিট। হাশেম ভাই টাকাটা নিয়ে তাচ্ছিল্যের সাথে টেবিলে রেখে বলে, কিরে আকাশ, এই পরিমতো মেয়েটা কে রে? তোর কোনো বড় সড়ো চাকরি হয়েছে নাকি? আরে নদী আপা, আপনার 1000 টাকায় তো আমার ইজ্জত হবে না। আকাশে তো আপনি জ্যান্ত পুড়িয়া মারতেছেন। এই যে পাড়া ছেলেরা ওকে বউ চোর আকাশ কইয়া ডাকে, আপনার কি একটু খারাপ লাগে না? আপনারে তো দেখে পোলাপান পাগলি পাগলি কয়া চিল্লায়। দোস্ত আকাশ, তোর হবু বউ তো দেখে এয়ার কন্ডিশন ছাড়া নিঃশ্বাস নিতে পারে না। আজ এই ব্যবসা গরমে লোহা লঙ্করে নিয়ে হাজির হয়েছে। নদী আপু, আপনার এই দামি পারফিউমের গন্ধে হাসিম ভাইয়ের চায়ের লিকার তো পচে গেছে। রনি, ও আসলে বুঝতেছে না যে ও একটা সস্তা তামাশা। নদী, তুমি কি বুঝতে পারছো না যে এখানে তোমার উপস্থিতি কত হাস্যকর? এই যে হাসিম ভাই তোমাকে পাগলি বলছে, এতেও কি তোমার লজ্জা হয় না? তুমি টাকা দিয়ে চা খাওয়াতে পারো, কিন্তু মানুষের সম্মান কিনতে পারো না। তুমি আসলে একটা ব্যক্তিত্বহীন বখাটে মেয়ে। ওরে আকাশ ভাই, আপনার বউয়ের গাড়িটা তো হেভি। আপু, আমারে কি একদিন লিফট দিবেন? আমি আবার পাগলি টাইপের মেয়ে খুব পছন্দ করি।
সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। নদী দেখলো আকাশও পল্টুর সাথে হাসছে। নদীর ফর্সা মুখটা অপমানে রক্ত বর্ণ হয়ে গেল। সে কোনোদিন ভাবেনি এই রাস্তার সাধারণ মানুষ তাকে নিয়ে এভাবে মজা করবে। সে রেগে চলে যায়, আকাশ খুশি হয়। শুক্রবার বিকেলে আকাশ এলাকার ছেলেদের সাথে ফুটবল খেলছিল। মাঠের চারপাশে অনেক দর্শক। খেলা যখন মাঝপথে হঠাৎ নদীর লিমুজিন গাড়িটা মাঠের ভিতর ঢুকে পড়লো। নদী হাতে একটা মস্ত বড় স্পিকার আর মাইক্রোফোন নিয়ে গাড়ি থেকে নামলো। সে চিৎকার করে কমেন্ট্রি শুরু করলো। গোল! আকাশ মারো জোরে। তুমি গোল দিলে আমি তোমাকে আজ আইফোন 15 গিফট করব। আকাশ, আই লাভ ইউ। মাঠের খেলা থেমে গেল। বিপক্ষ দলের অধিনায়ক কালাম আর রেফারি মোবারক চাচা হাসতে হাসতে মাঠের মাঝখানে বসে পড়লো। কিরে আকাশ, তুই ফুটবল খেলতে আসছিস না, নাকি নিজের পার্সোনাল ডায়েরি নিয়ে আসিস? মোবারক চাচা, দেখেন নদী আপু তো মাইক্রোফোন নিয়ে মাঠ দখল করছে। ওনারে কি আমরা লাল কার্ড দিব? লাল কার্ড দিয়ে কি হইব রে কালাম? ওনার তো মাথা লাল হইয়া গেছে। নদীমা, আপনি কি ভাবছেন এটা সিনেমা? আপনার এই ড্যান্স আর চিৎকার দেখে তো আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। আকাশ, তুই কি এই পাগলির সাথে ভিআই বসবি? আকাশ মাঠের মাঝখান থেকে চেঁচিয়ে বলে, মোবারক চাচা, আমি কি অতটাই পাগল হয়েছি? নদী, তুমি কি জানো তুমি এখন কতটা সস্তা লাগছে? খেলার মাঠে এসে এভাবে চিৎকার করা কোনো সুস্থ মেয়ের কাজ? ছেলেরা সবাই তোমাকে নিয়ে মজা নিচ্ছে। তুমি কি চাও আমি এদের সামনে তোমাকে মাঠ থেকে বের করে দেই? ওই দেখ, আকাশের সাইকো বউ, ওরে আইফোন দিব রে। আপু, আমাদের একটা বিড়ি দিয়ে যান। সবাই হাসছে। আকাশ কালামের কাঁধে হাত দিয়ে নদীর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলো। নদী দেখলো আকাশ থেকে ফেলে মাঠ থেকে বের হয়ে যাচ্ছে বন্ধুদের সাথে গল্প করতে করতে। নদীর বুকের ভিতর একটা আগ্নেয়গিরি ফেটে যাওয়ার উপক্রম হলো। সন্ধ্যাবেলা আকাশ যখন একা বাড়ি ফিরছে, নদী তার পথ আটকালো। এবার তার চোখে আর সেই প্রেমের নেশা নেই, সেখানে জ্বলছে প্রতিশোধের আগুন। সে আকাশের কলারটা সজোরে ধরে তাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। খুব মজা পাচ্ছ না আকাশ? বন্ধুদের নিয়ে, চায়ের দোকানিকে নিয়ে, অফিসের ছোট লোকদের নিয়ে আমাকে অপমান করে খুব বিরক্ত দেখালে। আমি তোমার জন্য নিজের ইজ্জত নিলামে তুলেছি, আর তুমি সেটা নিয়ে ফুটবল খেলছো? আমি তোমাকে অপমান করিনি নদী, তুমি নিজেই নিজেকে অপমানিত করছো। তোমার এই সাইকোগিরি মানুষকে বিনোদন দেয়, সম্মান দেয় না। আমি তো চাই তুমি আমাকে ছেড়ে চলে যাও। কেন আমার সাথে এভাবে লেপ্টে আছো? সবাই তোমাকে ঘৃণা করে আর আমি তোমাকে করুণা করি। করুণা? ঠিক আছে, এখন থেকে আমি আর তোমাকে খুশি করতে আসবো না। তুমি ভেবেছো তুমি আমাকে পচিয়ে দূরে সরিয়ে দেবে? ভুল। এই অপমানগুলোর বদলা আমি এমন ভাবে নেব যে তুমি চিৎকার করারও সুযোগ পাবে না। তুই আমাকে চিনিস না আকাশ। তোর পরিবার, তোর ইজ্জত সব আমি মাটির সাথে মিশিয়ে দেব যদি তুই আমার পায়ের নিচে না আসিস। তুমি কি আমায় মেরে ফেলবে? মেরে ফেলো, এই জঘন্য জীবন থেকে মুক্তি পাবো। মরতে তো দেব না। মরলে তো তুমি আমার চোখের আড়াল হয়ে যাবে। তুই বলেছিস না আমি সস্তা? এখন দেখবি নদী হায়দার কতটা দামি ভাবে তোকে কেনে। তুই তো আমাকে রাস্তাঘাটে পচিয়েছিস। এখন থেকে তোকে আমি এমন এক অন্ধকার খাঁচায় বন্দি করব যেখানে তোর ওই পচানি শোনার জন্য একটা কুকুরও থাকবে না। নদী হঠাৎ আকাশের গালে একটা কড়া থাপ্পড় বসিয়ে দিল। আকাশ স্তম্ভিত হয়ে গেল। নদী তার গাড়িতে উঠে স্টার্ট দিল এবং জানালার কাঁচ নামিয়ে বলল, তোকে কি করে পেতে হয় সেটা আমি জানি। তৈরি থাকিস আকাশ, তোর পচানির দিন শেষ। এখন থেকে শুধু আমার সাইকোগিরি দেখবি। ধুলো উড়িয়ে গাড়িটা চলে গেল। আকাশ সেখানে একা দাঁড়িয়ে রইল। সেই ফুটবল মাঠের অপমানের পর নদী আর আগের মতো নেই। তার মাথার ভেতর এখন শুধু একটা শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, প্রতিশোধ। সে তার ডুপ্লেক্স বাড়ির আন্ডারগ্রাউন্ড গ্যারেজে বসে আছে। সামনে দাঁড়িয়ে তার বিশ্বস্ত দুই শিকারী রানা আর শফিক। তারা সেই প্রথম থেকেই আকাশকে তুলে আনার কাজগুলো করে আসছে। নদী হাতে একটা ধারালো ছুরি দিয়ে টেবিলে খুঁড়তে খুঁড়তে বলে, রানা, শফিক, তোমরা কি দেখছো? সেই ছোট লোক আকাশ আমাকে সবার সামনে কিভাবে অপমান করেছে। ও আমাকে সস্তা বলেছে, আমাকে পাগলি বলেছে। ম্যাম, ছেলেটা একটু বেশি বাড়াবাড়ি করছে। আপনি হুকুম দিলে ওর হাত পা ভেঙে আপনার সামনে ফেলে রাখতে পারি। হাত পা ভাঙলেও তো আমার সেবা নিতে পারবে না। আমি চাই ওকে চিরতরে আমার শেকলে বাঁধতে। আজ রাতে আকাশ অফিস থেকে ফেরার পথে ওর কোনো নিস্তার নেই। শফিক, কাজী সাহেবকে তুলে নিয়ে এসেছো?
জি ম্যাম, কাজী সাহেবকে গাড়ির ডিকিতে ভরে রাখা হয়েছে। বেচারা ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলেছেন। আর আমাদের আরও 10 জন ছেলে রেডি আছে শহরের সবকটি মোড়ে। গুড। শোনো, এবার আর কোনো ফুল নয়, কোনো গোলাপ নয়, এবার শুধু বন্দুকের নল আর বিয়ের কবুল। ও যদি রাজি না হয় তবে ওর ছোট বোন বৃষ্টি আর মাকেও তুলে নিয়ে আসবে। আমি চাই আকাশ আজ রাতেই আমার স্বামী হিসেবে এই ঘরে ঢুকবে। যাও, অপারেশন শুরু করো। রানা আর শফিক কালো মাস্ক পরে গাড়িতে উঠল। নদীর চোখে তখন বিজয়ী হওয়ার এক ভয়ঙ্কর নিষ্ঠুরতা। সে জানে আকাশকে পাওয়ার জন্যে তাকে এখন অন্ধকারের পথ বেছে নিতেই হবে। রাত 9টা। আকাশ অফিস থেকে হেঁটে ফিরছিল, কারণ নদীর ভয়ে সে আজ বাসেও ওঠেনি। নির্জন গলির মাথায় আসতেই হঠাৎ দুটো কালো রঙের মাইক্রোবাস তার পথ আটকে দাঁড়ালো। রানা আর শফিক লাফিয়ে নেমে আকাশের দুপাশে দাঁড়িয়ে তাকে শক্ত করে ধরলো। রানা, শফিক, এসব কি হচ্ছে? ছাড়ো আমাকে। তোমরা কি জানো কিডন্যাপ করা দণ্ডনীয় অপরাধ? শফিক আকাশের পেটে একটা কড়া ঘুষি বসিয়ে বলে, স্যার, আইনের কথা বলে লাভ নেই। আজ আইনের মালিক আমাদের ম্যাডাম। চুপচাপ গাড়িতে ওঠেন, নইলে আপনার কপালে সরাসরি গুলি করব। আকাশকে একরকম বস্তার মতো করে গাড়িতে তোলা হলো। ভেতরে বসে আছে নদী, হাতে একটা পিস্তল। তার পাশে ভয়ে থরথর করে কাঁপছেন বয়স্ক কাজী সাহেব। স্বাগতম আমার রাজপুত্র। অনেক তো ইগনোর করলে, অনেক তো পচালে, এখন দেখো তোমার চারপাশটা কেমন নিস্তব্ধ হয়ে গেছে। কাজী সাহেব, শুরু করুন। নদী, তুমি পাগল হয়ে গেছো। বন্দুক ঠেকিয়ে বিয়ে হয় না। আমি এই বিয়ে মানিই না। কাজী সাহেব, আপনি কি দেখছেন না ও আমাকে জোর করছে? বাবা, আমার তো জানের মায়া আছে। ম্যাডাম বলেছেন সই না করলে আমাকে এই ব্রিজ থেকে ফেলে দিবেন। রানা আকাশের কপালে বন্দুকের নল ঠেকিয়ে বলে, স্যার, সইটা করবেন কিনা আপনার মাথায় ঘিলু এই সিটে ছড়িয়ে দিব। তাড়াতাড়ি কবুল বলেন। নদী আকাশের কানের কাছে ফিসফিস করে, আকাশ, তুমি রাজি না হলে রানা এক্ষুনি তোমার বাড়িতে যাবে। বৃষ্টিকে তোমার খুব মনে পড়ে না? ও কি আজ রাতে বাড়িতে নিরাপদ থাকবে? আচ্ছা, ওসব বাদ। তোমার বাবা তো হসপিটালে, জানোই, অসুস্থতা মেবি বেড়েছে। আচ্ছা, সব বাদ। সই না করলে আমি আত্মহত্যা করব। আকাশের রক্ত হিম হয়ে গেল। সে বুঝলো নদীর এই নিষ্ঠুরতা এখন তার সীমা ছাড়িয়ে গেছে। সে অশ্রু ভেজা চোখে এবং কম্পিত হাতে কাবিননামায় সই করলো। কাজী সাহেব কোনো মতে মোনাজাত শেষ করলেন। নদী বিজয়ের অট্ট হাসিতে ফেটে পড়ল। বিয়ের পরে নদী আকাশকে নিয়ে সেই 5 তারা হোটেলের লাক্সারি স্যুটে হাজির হলো, যেখান থেকে আমাদের গল্পের শুরু হয়েছিল। হোটেলের বাইরে শফিক আর তার দল পাহারা দিচ্ছে। ভেতরে আকাশ ড্রেসিং টেবিলের আয়নার সামনে ভেঙে পড়ে আছে। নদী তার পরনের ভারী লাল বেনারসি শাড়িটা সামলাতে সামলাতে আকাশের পেছনে এসে দাঁড়ালো। কি হলো মিস্টার স্বামী, কথা বলছো না কেন? দেখো আমি কত সুন্দর করে সেজেছি। এই সাজটা শুধু তোমার জন্য। আকাশ আয়নায় নদীর দিকে তাকিয়ে ঘৃণা ভরে বলে, তুমি জয়ী হয়েছো নদী, কিন্তু তুমি কি জানো তুমি কি হারিয়েছো? তুমি আজ থেকে আমার চোখে একজন ধর্ষক ছাড়া আর কিছুই নও। এই বিয়েটা তোমার জন্য জয় হতে পারে, কিন্তু আমার জন্য এটা আমার কবরের সমান। কবর? তবে তাই হোক। আমি তোমার এই কবরেরই আজীবন বাসিন্দা হতে চাই। আকাশ, তুমি আমাকে পচিয়েছিলে না সবার সামনে, এখন পচাও। এখন তো কেউ নেই শোনার মতো। এখন আমি আর তুমি, আর আমাদের এই রুদ্ধদ্বার ঘর। আমি তোমাকে ক্ষমা করব না নদী। তুমি আমার পরিবারকে ভয় দেখিয়ে আমার জীবনটা কেড়ে নিলে। তুমি কি সত্যি ভাবছো আমি তোমাকে স্বামী হিসেবে ভালোবাসা দেব? নদী হঠাৎ আকাশের শার্টের বোতামগুলো ছিঁড়ে ফেলে দিয়ে বলে, ভালোবাসা আমি আদায় করে নেব। আজ থেকে তুমি শুধু আমার। তোমার প্রতিটি নিঃশ্বাস আমার কেনা। শোনো আকাশ, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তবে কাল সকালে তোমার মা দেখবে তার ছেলে এক জঘন্য মেয়ের হাতে বন্দী হয়ে গেছে। শান্ত থাকো, আমার কাছে আসো। আকাশ শুধু দেওয়ালের দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এরপর তো জানেনি সে আকাশকে বেঁধে জোর করে অর্ধসন করলো। নদীর সেই পৈশাচিক রোম্যান্স আর জোরপূর্বক অধিকার বোধ তাকে মানসিক এক পঙ্গুত্বের দিকে ঠেলে দিল। হোটেলের সেই রাতটি ছিল আকাশের জীবনের দীর্ঘতম এবং অন্ধকারতম রাত। স্মৃতি থেকে আকাশ যখন বাস্তবে ফিরে এলো, সে দেখলো সে এখনো নদীর সেই বিশাল প্রাসাদের বিশাল বিছানায় শুয়ে আছে।
1 বছর কেটে গেছে সেই জোরপূর্বক বিয়ের পর। নদী এখনো তার চারপাশে সেই একই পাগলামি আর অধিকার বোধ নিয়ে লেপ্টে আছে। বর্তমানে নদীর ক্ষমতা আরো বেড়েছে, আর আকাশ হয়ে গেছে এক নির্বাক বন্দী। নদী রুমে ঢুকে আকাশকে গভীর ঘুমে দেখে কপালে চুমু খেয়ে বলে, কি ভাবছিলে আকাশ সেই আমাদের বিয়ের কথা? তোমার চোখে এখনো সেই দিনের মতো জল দেখছি কেন? আমি কি তোমাকে সুখী রাখিনি? আকাশ ধীরে ধীরে চোখ মেলে বর্তমানের নদীকে দেখে। সুখ? তোমার ডিকশনারিতে সুখের সংজ্ঞা মানে কি বন্দিত্ব নদী? তুমি 1 বছর আগে আমাকে কিডন্যাপ করে যে বিয়েটা করেছিলে সেই ক্ষত এখনো শুকায়নি। নদী হেসে আকাশের চিবুক ধরে নিজের দিকে টেনে বলে, ক্ষত না থাকলে তো ভালোবাসা গভীর হয় না সোনা। শোনো, আজ দুপুরে আমার বাবার বাড়িতে একটা ডিনার আছে। তোমাকে খুব ফিটফাট হয়ে তৈরি হতে হবে। আর মনে রেখো, এবার যদি মুয়াজ্জেম চাচার সামনে আমাকে অপমান করো, তবে রানা তৈরি আছে তোমার বাড়ির গেটে তালা মারতে। তুমি এখনো সেই হুমকি দিয়ে যাচ্ছ নদী? তোমার কি ক্লান্তি নেই? না, তোমাকে পাওয়ার নেশায় আমার কোনো ক্লান্তি নেই। বর্তমানে তুমি আমার স্বামী, আমার সব। লোকে আমাদের দেখে হিংসা করে, কারণ তারা জানে না এই আকাশকে পেতে নদী হায়দারকে কতটা সাইকো হতে হয়েছে। আকাশ জানালা দিয়ে আকাশের দিকে তাকালো। সে বুঝলো অতীত আর বর্তমানের মধ্যে কোনো তফাৎ নেই। সে আগেও বন্দী ছিল, আজও বন্দী। নদী তার সেই সাইকোগিরি দিয়ে আকাশের জীবনটাকে এক অদ্ভুত মায়াজাল আর বিষাক্ত প্রেমে আটকে রেখেছে। বর্তমানে ফিরে এসেও আকাশের মুক্তি মেলেনি, বরং সে নদীর এই বিলাসবহুল খাঁচায় এক সোনাই বাঁধানো পাখির মতো ডানা ঝাপটাচ্ছে। নদী আকাশের কানে কানে বলে, মনে আছে হোটেলে সেই প্রথম রাতটা? আজ রাতে আমি আবার সেই স্মৃতিটা নতুন করে সাজাতে চাই। তুমি তো আমার বাধ্য স্বামী, তাই না আকাশ? আকাশ কোনো উত্তর দিল না। সে শুধু অনুভব করলো নদীর সেই ভয়ঙ্কর প্রেমই তার জীবনের একমাত্র ভবিতব্য। বর্তমানে নদী আর আকাশের সংসার যেন এক অম্ল মধুর যুদ্ধক্ষেত্র। আকাশ এখনো সেই পুরনো দিনের অপমান আর জবরদস্তির স্মৃতি ভুলতে পারেনি, তাই সে নদীকে এড়িয়ে চলে। কিন্তু নদী দমে যাওয়ার পাত্রী নয়। সে এখন আকাশকে রাজকীয় সেবা দিয়ে পটাতে চায়। সকাল থেকেই নদীর বাড়িতে সাজো সাজো রব। আজ নদী ঠিক করেছে সে নিজ হাতে আকাশের প্রিয় সব খাবার রান্না করবে। তবে একা নয়, আকাশকে সে রান্নায় সাহায্যকারী হিসেবে কিচেনে বন্দি করেছে। আকাশের পরনে একটা গোলাপি রঙের অ্যাপ্রন, যা নদী জোর করে পরিয়ে দিয়েছে। নদী চুলগুলো হাত দিয়ে ঠিক করে আকাশের খুব কাছে এসে বলে, কি গো স্বামী, মুখটা ওভাবে হাড়ি পানার মতো করে রেখেছো কেন? আজ আমরা লবস্টার থার্মিডর আর কাচি রান্না করব। তুমি শুধু এই মশলাগুলো বাটবে আর আমাকে রোমান্টিক চোখে দেখবে। আমি কি তোমার বাবুর্চি নদী? মশলা বাটতে হলে রানাকে বলো। আমি কেন এই গোলাপি অ্যাপ্রন পরে সং সেজে থাকবো? তোমার এই ভিআইপি ট্রিট আমার দরকার নেই। নদী আকাশের কানে সুরসুরি দিয়ে বলে, রানা মশলা বাটলে তাতে তো ভালোবাসা থাকবে না। তুমি যখন এই হামানদিস্তায় মশলা পিষবে, তখন তোমার পেশিগুলো যে ওঠানামা করবে। উফ, এই দৃশ্যটা দেখার জন্যই তো আমার এই আয়োজন। নদী হঠাৎ পেছন থেকে আকাশকে জড়িয়ে ধরলো। সে আকাশের ঘাড়ের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে নিচু স্বরে বলে, শোনো আকাশ, তুমি যত দূরে পালাবে আমি তোমাকে তত বেশি আদরে শ্বাসরোধ করে মারবো। আকাশ শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সে নদীর ছোঁয়া অনুভব করলেও তার আত্মসম্মান তাকে সাড়া দিতে বাধা দিচ্ছে। তোমার এই আদরগুলো আমার কাছে শেকলের মতো লাগে নদী। তুমি ভাবছো রান্না করে আমায় খাওয়াবে আর আমি সব ভুলে যাব? তুমি আমার আত্মসম্মান ধুলোই মিশিয়েছো সবার সামনে। দুপুরে নদী আকাশকে নিয়ে তার শ্বশুর বাড়িতে গেল। সাথে করে নিয়ে এলো 3টি বিশাল গাড়ি ভর্তি দামি শপিং ব্যাগ। আকাশের মা রাহিলা বেগম আর বোন বৃষ্টি অবাক হয়ে তাকিয়ে আছেন। নদী বৃষ্টির হাতে একটা আইফোন 15 প্রো ম্যাক্স আর দামি লেহেঙ্গা তুলে দিয়ে বলল, বৃষ্টি দেখো তোমার জন্য কি এনেছি। আর আম্মা আপনার জন্য এই তসরের শাড়ি আর সোনার চেনটা পছন্দ করেছি। আকাশ তো কিছুই করে না, তাই সব দায়িত্ব আমার। বৃষ্টি আনন্দে নাচতে নাচতে বলে, ভাবি তুমি সেরা। আকাশ ভাইয়া তো সারা জীবনও আমাকে এমন দামি জিনিস দিত না। ও তো কিপ্টের রাজা। এত সব জিনিসের কি দরকার ছিল মা? তবে শাড়িটা আসলেই সুন্দর। আকাশ, তুই এমন লক্ষ্মী বউ পেয়েও কেন মুখ কালো করে থাকিস রে? লক্ষ্মী বউ? মা,
ও এই উপহারগুলো দিয়ে তোমাদের কিনতে চাইছে। ও আমার আত্মসম্মান কেড়ে নিয়েছে, এখন টাকা দিয়ে তোমাদের খুশি করছে। নদী, তুমি কি জানো তোমার এই টাকা আমার কাছে আবর্জনার মতো? নদী আকাশের গালে একটা চিমটি কেটে বলে, আবর্জনা হোক আর সোনা, তোমার পরিবারের মুখে তো হাসি ফুটেছে। বৃষ্টি, তোর ভাইকে বলতো একটু হাসতে, নইলে কার্লোর ল্যাপটপটা আমি পুকুরে ফেলে দেব। বৃষ্টি আর মা খিলখিল করে হাসছে। আকাশ দেখলো সে নিজের ঘরেই আছে পরবাসী। আকাশ দেখলো সে নিজের ঘরেই আজ পরবাসী। নদীর টাকার দাপটে তার নীতি আজ ম্লান হয়ে গেছে। বিকেলে যখন তারা নদীর বাবার বাড়িতে ফিরলো, সেখানে আগে থেকেই ওত পেতে ছিল নদীর চাচি সুরাইয়া আর কাজিন তানিয়া। তারা নদীর এই জামাই আদর দেখে হিংসায় জ্বলে পড়ে ছাই হচ্ছে। আরে বাবা, নদী তো দেখে আকাশের গোলাম হয়ে গিয়েছে। নিজের হাতে রান্না, শপিং। আকাশ সাহেব, আপনি তো যতটুকু না ভালোই জানেন দেখছি, আমাদের নদীকে তো একদম পাগল বানিয়ে ছাড়ছেন। পাগল তো ও আগে থেকেই মা, এখন তো উন্মাদ হয়ে গেছে। নদী, তুই কি জানিস তোর এই জামাই তোকে কতটুকু ঘৃণা করে? ও তো মানুষের কাছে বলে বেড়ায় তুই নাকি একটা সাইকো। নদীর হঠাৎ ড্রয়িং রুমের একটি দামি ফুলদানি আছাড় দিয়ে ভেঙে তানিয়ার পায়ের কাছে ফেললো। তানিয়া, তোর মুখটা বন্ধ কর। আকাশ আমাকে ঘৃণা করুক আর পছন্দ করুক, ও আমার পাশে আছে, এটাই তোর জ্বালার জন্য যথেষ্ট। হ্যাঁ চাচি, আমার জামাই আমার হুকুম ছাড়া নিঃশ্বাসও নেয় না। আপনারা কেন জ্বলছেন? আপনাদের জামাই বুঝি লুঙ্গি পরে ঘুরে? এদিকে মোজাম্মেল চাচা একটু আড়ালে গিয়ে নদীর বাবাকে বলে, হায়দার, তোমার মেয়ে তো দিন দিন হাতছাড়া হয়ে যাচ্ছে। এই আকাশ ছোকরা তো ওকে নাচিয়েই খাচ্ছে। মেয়েটারে একটু ডাক্তার দেখাও, ও তো সত্যি পাগল হয়ে গেছে। হ্যাঁ চাচা, আমি পাগল, আর আমার পাগলামির ওষুধ শুধু আকাশের কাছে আছে। আপনাদের কোনো বুদ্ধি লাগবে না। আপনারা গিয়ে রাতের ডিনারের জন্য অপেক্ষা করুন। তারা লজ্জা পায় আর চলে যায়। রাত তখন গভীর। আকাশ ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। নদী সিল্কের একটা লাল রঙের নাইটি পরে খুব ধীর পায়ে তার পিছনে এসে দাঁড়ালো। সে আকাশের হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ফেলে দিল। সিগারেট খেয়ে নিজেকে কষ্ট দিচ্ছ কেন আকাশ? আমি তো আছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। নদী প্লিজ, রাত অনেক হয়েছে, আমাকে একা থাকতে দাও। তোমার এই শপিং, এই উপহার আমার আত্মসম্মান ফিরিয়ে দিতে পারবে না। তুমি আমাকে মানুষের কাছে হাস্যকর বানিয়েছো। নদী আকাশকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে তার পিঠে মুখ ঘষতে ঘষতে বলে, হাস্যকর? মানুষ আমাদের হিংসে করে আকাশ। আমি তোমাকে রাজা বানিয়ে রেখেছি। দেখো, আজ সারা দিন আমি তোমার জন্য কত কিছু করেছি। তুমি কি একবারও আমায় ধন্যবাদ দেবে না? ধন্যবাদ? যে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছে তাকে ধন্যবাদ দেব? তুমি একটা বিচিত্র নারী নদী। তুমি একদিকে নিষ্ঠুর, আবার অন্যদিকে এমনভাবে আদর করো যেন আমি তোমার সব। নদী আকাশকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করে তার চোখের দিকে তাকিয়ে বলে, কারণ তুমি আসলেই আমার সব। আকাশ, আজ রাতে কোনো ঝগড়া নয়, আজ শুধু তুমি আর আমি। নদী আকাশের ঠোঁটের খুব কাছে এসে তার তপ্ত নিঃশ্বাস ফেললো। সে দুষ্টুমি করে আকাশের শার্টের কলারটা কামড়ে ধরলো। আকাশ তাকে সরিয়ে দিতে চাইলো, কিন্তু নদীর চোখের সেই আকুলতা দেখে সে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল। চাঁদের আলোয় নদীকে তখন কোনো সাইকো নয়, বরং এক মায়াবী প্রেমিকা মনে হচ্ছিল। তুমি আমাকে ঘৃণা করো আকাশ, কিন্তু তোমার এই শরীরের কাঁপন বলছে তুমি আমাকে অস্বীকার করতে পারছো না। আকাশ শুধু দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। সে জানে এই নারী তাকে ধ্বংস করবে, তবুও সেই মায়াজাল থেকে বের হতে পারছে না। সকালবেলা আকাশ আজ একদম শান্ত, কিন্তু তার চোখের ভেতর এক স্থির সংকল্প। সে ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। নদী গুনগুন করে গান গাইতে গাইতে ঘরে ঢুকলো। তার হাতে আকাশের জন্য কেনা দামি একটি ঘড়ি। আকাশ, দেখো তোমার জন্য কি এনেছি। এটা লিমিটেড এডিশন। পড়ো তো, দেখো তো, তোমার হাতে এটা দারুণ মানাবে। আকাশ ঘড়িটার দিকে না তাকিয়েই টেবিলের ওপর একটা খাম এগিয়ে দিল। ওসব থাক নদী, এই কাগজগুলোতে সই করে দাও, আমি আর পারছি না। নদী কৌতূহল নিয়ে খামটা খুলল। ভেতরে থাকা ডিভোর্স পেপার দেখে তার হাতের ঘড়িটা ফ্লোরে পড়ে চুরমার হয়ে গেল। মুহূর্তের মধ্যেই নদীর মুখটা ফ্যাকাশে থেকে রক্তবর্ণ হয়ে ওঠে। এটা কি আকাশ? ডিভোর্স পেপার? তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাও? 1 বছর ধরে আমার এত ভালোবাসা, এত যত্ন, সবকিছুর পরেও তুমি এই কাগজ আমার হাতে দিলে? আকাশ দাঁড়িয়ে চিৎকার করে, ভালোবাসা? এটাকে তুমি ভালোবাসা বলো?
এটা টর্চার নদী। তুমি আমাকে কিডন্যাপ করে বিয়ে করেছো, আমার পরিবারকে ব্ল্যাকমেইল করেছো, আমার আত্মসম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো। আমি এই সোনার খাঁচায় আর এক মুহূর্ত থাকতে চাই না। আমি মুক্তি চাই। নদী পাগলের মতো কাগজগুলো ছিঁড়তে ছিঁড়তে বলে, মুক্তি? আমার থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই রাস্তা আকাশ, সেটা হলো মৃত্যু। আমি তোমাকে মরতে দেব না, আর যেতেও দেব না। এই কাগজ ছিঁড়ে আমি কুচি কুচি করে ফেললাম, এখন কি করবে? কাগজ ছিঁড়লে সত্য বদলায় না নদী। আমি অলরেডি আইনজীবীর সাথে কথা বলেছি। তুমি আমাকে জোর করে আটকে রাখতে পারো, কিন্তু আমার ঘৃণা থেকে বাঁচতে পারবে না। আমি তোমাকে ঘৃণা করি নদী হায়দার, প্রাণ ভরে ঘৃণা করি। আকাশ হন হন করে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলো। নদী তার পা জড়িয়ে ধরে মেঝেতে লুটিয়ে পড়লো। সে হাউমাউ করে কাঁদতে লাগলো, কিন্তু আকাশের মনে আজ দয়ার কোনো স্থান নেই। সে ঝামটা দিয়ে পা সরিয়ে নিয়ে বেরিয়ে গেল। আকাশ বেরিয়ে যাওয়ার পর নদী পুরো ঘর তছনছ করতে শুরু করলো। দামি দামি ফুলদানি, আয়না, শোপিস সব সে আছাড় দিয়ে ভাঙছে। তার চিৎকার শুনে তার মা শাহানা বেগম আর কাজের লোক রহিমা দৌড়ে এলো। নদী, মা শান্ত হ। কি হয়েছে তোর? আকাশ কোথায়? নদী হাতে একটা কাচের টুকরো নিয়ে নিজের হাত কাটার ভান করে। আকাশ আমাকে ছেড়ে যেতে চায় মা। ও আমাকে ডিভোর্স পেপার দিয়েছে। ও কি জানে না ওকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারি না? রহিমা, রানাকে ডাক, আকাশকে ধরে নিয়ে আসতে বল। ম্যাডাম সাহেব তো গাড়ি নিয়ে অনেক দূরে চলে গেছে, রানা ভাই তো ওনার পিছু নিয়েছে। রহিমা ভয়ে কাঁপতে থাকে। নদী বিকারগ্রস্তের মতো হাসতে হাসতে বলে, ও যাবে কোথায়? ও তো আমার ছায়া। মা তুমি দেখো, আকাশ আজ রাতেই আমার কাছে ফিরে আসবে। তবে ও জীবিত ফিরবে নাকি আমার মৃতদেহ দেখতে ফিরবে? নদী হঠাৎ নিজের ঘরে ঢুকে দরজা ভেতর থেকে আটকে দিল। ভেতর থেকে দামি আসবাবপত্র ভাঙার বিকট শব্দ আসতে লাগলো। শাহানা বেগম দরজার ধাক্কা দিতে লাগলেন। নদী, দরজা খোল। তুই এমন করিস না মা। আমি আকাশের সাথে কথা বলবো, ওকে বুঝিয়ে ফিরিয়ে আনবো। তুই নিজের ক্ষতি করিস না। আকাশ শহরের এক নির্জন পার্কের বেঞ্চে বসেছিল। তার মাথা ঝিমঝিম করছে। দীর্ঘ 1 বছরের বন্দিত্বের পর আজ সে বিদ্রোহ করেছে, কিন্তু তার মনে শান্তি নেই। হঠাৎ সেখানে নদীর বিশ্বস্ত বডিগার্ড শফিক এসে দাঁড়ালো। স্যার আপনি এখানে বসে আছেন আর ওখানে ম্যাডাম তো লঙ্কাকাণ্ড ঘটাচ্ছেন। উনি নিজের হাতে কাঁচি দিয়ে নাম লিখেছেন আপনার, পুরো রক্তে ঘর ভেসে যাচ্ছে। ওটা ওর নাটক শফিক। ও মরবে না। ও চায় আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে। আমি আর ওর এই ফাঁদে পা দেব না। স্যার এবার কিন্তু নাটক মনে হচ্ছে না। ম্যাডাম যেভাবে সিলিং ফ্যানের দিকে তাকাচ্ছিলেন আর দড়ি খুঁজছিলেন, আমার মনে হয় আপনি একবার না গেলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে। ম্যাডাম সত্যি আপনার জন্য পাগল। পাগল নয় শফিক, ও অসুস্থ। ওর চিকিৎসা দরকার। তোমরা ওকে হসপিটালে নিয়ে যাও। আমাকে কেন বিরক্ত করছো? ম্যাডাম বলেছেন আপনি না গেলে উনি কারো ছোঁয়া নেবেন না, এমনকি ডাক্তারকেও ঘরে ঢুকতে দিচ্ছেন না। স্যার একটা জীবনের প্রশ্ন, উনি যেমনই হোক আপনাকে তো জান দিয়ে ভালোবাসে। আকাশের ভেতরে একটা অস্থিরতা শুরু হলো। সে নদীকে ঘৃণা করে ঠিকই, কিন্তু সে কোনো মানুষের মৃত্যু চায় না। সে অনিচ্ছা সত্ত্বেও শফিকের গাড়িতে উঠল। আকাশ যখন নদীর ঘরে পৌঁছলো, তখন চারিদিকে এক ভয়াবহ নিস্তব্ধতা। দরজা ভেঙে ফেলা হয়েছে। সে দেখলো নদী সিলিং ফ্যান থেকে একটা ওড়না ঝুলিয়ে তার উপর দাঁড়িয়ে আছে। তার কপালে রক্ত, হাতে কাচের ক্ষত। তাকে দেখতে একদম এক পিশাচিনীর মতো লাগছে, যার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। আকাশ আতঙ্কে চিৎকার করে, নদী নামো, কি করছো এসব? পাগল হয়ে গেছো? এসেছো আকাশ? আমি জানতাম তুমি আসবে। দেখো, তুমি আমাকে ডিভোর্স দিতে চেয়েছিলে না? আমি তোমাকে চিরস্থায়ী ডিভোর্স দিচ্ছি এই পৃথিবী থেকে। তুমি এবার স্বাধীন। খুশি তো? নদী নামো বলছি। আমি ডিভোর্স দেব না। আমি সব কাগজ তুলে নেব। দয়া করে এমন করো না। মিথ্যে বলছো। তুমি আমাকে ঘৃণা করো। তুমি এখান থেকে গেলেই আবার সেই কাগজের কথা বলবে। আমি তোমার ওই ঘৃণা ভরা চোখের সামনে আর বেঁচে থাকতে চাই না। নদী ওড়নার ফাঁসটা গলায় পড়তে চাইলো। আকাশ এক লাফে গিয়ে টেবিলের উপর উঠে নদীকে চাপটে ধরলো। দুজন একসাথে মেঝেতে পড়ে গেল। নদী উন্মাদের মতো আকাশকে কামড়াতে আর নখ দিয়ে আঁচড়াতে লাগলো। কেন বাঁচালে আমায়? কেন? মরতে দাও আমাকে। আকাশ নদীকে শক্ত করে জড়িয়ে ধরে নিজে কাঁদতে কাঁদতে, থামো নদী, থামো। আমি হার মেনেছি। আমি তোমার বন্দী হয়ে থাকবো। আমি কোথাও যাব না। তুমি জিতলে, আমি হারলাম। শুধু নিজের জানটা নিও না।
নদী তখন শান্ত হয়ে আকাশের বুকে মুখ লুকালো। তার রক্তমাখা হাত দিয়ে সে আকাশের পিঠ আঁকড়ে ধরলো। তুমি আমার আকাশ, আমার মরা মুখ দেখা ছাড়া তুমি কোনোদিন আমার থেকে মুক্তি পাবে না। আকাশ শূন্য চোখে জানালার দিকে তাকিয়ে রইল। সে বুঝলো এই বিষাক্ত মায়াজাল থেকে বের হওয়ার আর কোনো পথ নেই। নদীর ভালোবাসা আসলে এক মরণ ফাঁদ, যেখানে সে তিলে তিলে মরছে অথচ তার মৃত্যু নেই। আকাশ অবাক হয়ে দেখলো নদীর দু চোখ বেয়ে রক্তের সাথে মিশে অশ্রু ঝরছে। সে অনুভব করলো এই নারীটি আসলেই অসুস্থ, কিন্তু সেই অসুস্থতার মূলে রয়েছে আকাশের প্রতি এক আদিম আর আদম্য টান। নদীর রক্তাক্ত হাত দুটো যখন আকাশের শার্ট আঁকড়ে ধরলো, আকাশের মনে হলো তার দীর্ঘদিনের জমে থাকা পাহাড় সম ঘৃণা এক নিমেষেই জল হয়ে ধুয়ে যাচ্ছে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে নদীকে আরো শক্ত করে নিচের বুকের সাথে মিশিয়ে নিল। তার থুতনি নদীর মাথায় ঠেকিয়ে খুব শান্ত গলায় বলল, পাগলি একটা, এই রক্তারক্তি করে কি প্রমাণ করতে চাইলে? আমি তো তোমার কাছেই আছি নদী, দেখো আমি কোথাও যাইনি। নদী ফোপাতে ফোপাতে আকাশের বুকে মুখ ঘষলো। তার কাঁপা কাঁপা ঠোঁট দিয়ে সে আকাশের শার্টের উপর একটা চুমু খেয়ে বলল, তুমি আমায় ছেড়ে গেলে আমি সত্যিই মরে যেতাম আকাশ। আমি তোমাকে ছাড়া পৃথিবীটা কল্পনাও করতে পারি না। আকাশ আলতো করে নদীর মুখটা তুলে ধরলো। তার নিজের রুমাল দিয়ে নদীর কপালের রক্ত মুছে দিতে দিতে বলল, ভালোবাসার তো অনেক রূপ দেখেছি নদী, কিন্তু তোমার মতো এমন বিষাক্ত অথচ গভীর নেশা আমি আগে দেখিনি। হয়তো তোমার এই জেদটাই আমার ভবিতব্য। নদী তখন তার ভেজা চোখ মেলে আকাশের দিকে তাকালো। তার ঠোঁটে সেই মায়াবী হাসিটা ফিরে এলো। সে হুট করে আকাশের কলার ধরে তাকে নিজের দিকে টেনে নিল। তাদের নিঃশ্বাস এক হয়ে গেল। আকাশ আর নিজেকে দূরে সরিয়ে রাখলো না। সে অনুভব করলো নদীর এই তীব্র পাগলামি আসলে তার জীবনের সব থেকে বড় সত্যি। ঘর ভর্তি সেই বিশৃঙ্খলার মাঝে ভাঙা কাঁচ আর রক্তের দাগকে সাক্ষী রেখে আকাশ নদীর ঠোঁটে আলতো করে নিজের সম্মতির শিলমোহর এঁকে দিল। নদী আকাশের ঘাড় জড়িয়ে ধরে তাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরলো। চারপাশের সব কোলাহল যেন থেমে গেল। রয়ে গেল শুধু দুজনের তপ্ত নিঃশ্বাস আর এক বিচিত্র ভালোবাসার পূর্ণতা। আকাশ মনে মনে বুঝলো সে হেরে গিয়েও আজ এক মরণজয়ী প্রেমে জিতে গেছে।